আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার। আমি নিশাতা সিম তামান্না। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বায়োলজি সেকেন্ড পেপার একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। তো পরিপাক এবং শোষণের উপরে কিন্তু আগে আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম ক্ষুদ্রান্ত্রের আগের অংশটুকু, অর্থাৎ পাকস্থলী এবং মুখ গহ্বরে কীভাবে পরিপাক হয়, পরিপাক হওয়ার জন্য কী কী এনজাইমের প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে কীভাবে পরিপাক হবে খাদ্য এবং কিভাবে পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থিগুলো কী কী এবং তাদের কাজ কী। তো আমরা আমাদের এই টপিকগুলো আলোচনা করার শুরুর আগেই দেখে নিই যে আমাদের সাথে কে কে ক্লাসটিতে জয়েন করেছে। আপনারা যেটা করবেন, ক্লাসটিকে খুব দ্রুত শেয়ার করে দিন, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা যত বেশি দেরি করবেন তত বেশি স্টুডেন্টরা আসতে দেরি করবে, আমি আমার আলোচনাটাও শুরু করতে পারবো না। আপনারা সবাই খুব তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করে দিন, ক্লাসটিকে শেয়ার করে দিন। আমিও দেখে নিই যে আমাদের সাথে কে কোথা থেকে ক্লাসটি করছে, ক্লাসটি আপনারা আমাকে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন এবং কোন প্রতিষ্ঠানে পড়ছেন এবং আপনারা ফার্স্ট ইয়ারে পড়েন নাকি সেকেন্ড ইয়ারে পড়েন সেটাও আমাকে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে। দেখতে পাচ্ছি জান্নাতুন নাইম রয়েছে, শর্মি আবস রয়েছে, তারা সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এমডি সীমান্ত হোসাইন সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রয়েছে নাবিলা নূর, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। শর্মি আবস আমার সাথে রয়েছে ইউসুফ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। গোপাল সরকার রয়েছে, আমার সাথে রয়েছে হাসিবুল হাসান, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার আহমেদ প্রান্ত, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে রয়েছে মাহমুদুল হক খান জয়, আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমার সাথে রয়েছে শান্ত আলভি, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা রশিদ, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে গোপাল সরকার রয়েছে ময়মনসিংহ থেকে, তারপর মোর্শেদ রুমেল রয়েছে। আপনারা ক্লাসটিকে শেয়ার করার পর আমাকে কমেন্টে জানান যে আপনারা শেয়ার করেছেন কিনা, শেয়ার ডান লিখে জানান আমাকে। আপনারা যারা ক্লাসটিকে শেয়ার করবেন তাদের জন্য আমার প্রত্যেক সময় যে একটা কাজ থাকে সেটা হচ্ছে আপনাদেরকে ক্লাসের যে টপিকগুলো সেগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে লেকচারের মধ্যে যা যা থাকছে, আজকের ক্লাসে আমি যা যা পড়াবো সেটা যদি আপনারা একটা নোট আকারে পেয়ে যান বা একটা সহজ টেকনিক আকারে পেয়ে যান তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা পরবর্তীতে পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়ার জন্য। সো আপনারা যেটা করবেন, ক্লাসটিকে শেয়ার করবেন পাবলিকে, এবং পাবলিকে শেয়ার করলে কিন্তু আমি আপনাদের ক্লাসটি পাবো এবং আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে আমি আমার পিডিএফটা দিয়ে দিব। সো আপনারা দেরি না করে ক্লাসটিকে শেয়ার করে দিন। আমি আমার কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনার টপিকের মধ্যে চলে যাব। আচ্ছা, আমি আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমি ক্লাসটিকে শুরু করে দিব। আমার সাথে আরও অনেকেই জয়েন করতে থাকুক। আমার সাথে রয়েছে তানিয়া তোহা, সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আইরিন ইভা, সে ব্রাহ্মণবাড়ি থেকে ক্লাসটি করছে। সৈকত হোসাইন হ্যালো বলছে, হাই ভাইয়া। নিশিতা নাজনি সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মাইশা আফরিন মুনা হ্যালো বলছে, হাই। আমার সাথে রয়েছে শাহরিয়ার আহমেদ প্রান্ত, কেমন আছেন জিজ্ঞেস করছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে মাহমুদুল হক খান জয় বলছে ব্লার। আসলে কি ব্লার? সবাই একটু আমাকে কমেন্টসে জানান যে লেখাগুলো ক্লিয়ার কিনা। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। তো যদিও আমরা প্রথমে ক্ষুদ্রান্তের পরিপাকটা পড়বো না, তার কারণ যে ক্ষুদ্রান্তের পরিপাকের যে বিষয়টা ওইখানে জাস্ট রিয়াকশনগুলো এবং এনজাইমগুলো রয়েছে, যেখানে অনেক বেশি টাইম নিবে না। আমরা ওটা খুব সংক্ষিপ্ত আকারে বুঝতে পারবো এবং ওটা বোঝাটাও খুব সহজ। কিন্তু যকৃতের ক্ষেত্রে আমাদের অনেক কিছু লেখা, আমি আগেই বলেছিলাম যেন আপনারা কি করে রাখেন, চারটার আগে আমাদের পড়ার যে টপিকগুলো সেগুলো পড়ে রাখেন। তো আমি আশা করছি আপনারা সেগুলো পড়েছেন এবং সেই অনুসারে কিন্তু আমি এটাকে বোঝাবো। আপনারা এগুলো কিছুই খাতার মধ্যে এখন লিখবেন না, জাস্ট খাতা কলম বন্ধ করে আপাতত বন্ধ করে আপনারা ক্লাসটাকে মনোযোগ দিয়ে করুন, ক্লাসটাতে একটু মনোযোগ দিন। তো প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকে আমাদের আলোচনা প্রথমে আমি করব পরিপাক গ্রন্থি কয়টি। তো পরিপাক গ্রন্থি মোট 5টি। তো প্রথমে থাকে লালা গ্রন্থি, যকৃৎ, 2 নম্বরে যকৃৎ, 3 নম্বরে অগ্নাশয় এবং 4 নম্বরে আন্ত্রিক গ্রন্থি, আর 5
5 নাম্বারটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এই যে 5টা গ্রন্থি তার মধ্যে থেকে প্রথমে হচ্ছে লালা গ্রন্থি। তো আমাদের আলোচনার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে আলোচনা করব যকৃৎ সম্পর্কে। তো যকৃৎ জিনিসটা কি সেটা যদি আমরা একবার না দেখি তাহলে আমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হবে না। তো প্রথমে আমরা এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি। এই চিত্রটা হচ্ছে একটু লক্ষ্য করি। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে ক্লাসটা হচ্ছে ক্লিয়ার না, মানে একদমই বোঝা যাচ্ছে না বোর্ডের লেখাগুলো, তাহলে আমাকে এখনই বলে দিন, তাহলে আমি কিন্তু লাইভটা আবার স্টার্ট করতে পারবো। কিন্তু অনেকটা ক্লাস হয়ে যাওয়ার পর কিন্তু লেট হয়ে যাবে, তখন আবার ক্লাসটা শুরু করলে কিন্তু আপনাদের বুঝতে বা সময়টা অনেকটা নিয়ে নিবে। সো এখনই আমাকে জানান যে এটা ব্লার কিনা। ওকে, এখনই আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, আমাকে জানাচ্ছে হচ্ছে ক্লিয়ার। ওকে, সো আমরা এখন এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে কি আমাদের মানুষের যকৃতের একটা চিত্র। সো এই চিত্রটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এইটার অ্যাকচুয়ালি 2টা সাইড থাকে। এই সাইডটাকে বলি হচ্ছে আমরা রাইট সাইড, এটাকে বলি আমরা লেফট সাইড। ওকে, রাইট সাইড এবং লেফট সাইড। তো এই যকৃতের মধ্যে আবার 4টা খণ্ড থাকে। কয়টা খণ্ড চিত্রটা কি দেখা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, তো এটার মধ্যে কয়টা খণ্ড থাকে? 4টা খণ্ড থাকে। তো 4টা খণ্ডের মধ্যে এই খণ্ডে থাকে হচ্ছে ডান এবং বাম, অর্থাৎ এটাকে যদি আমরা এরকমভাবে কল্পনা করি তাহলে এই যে ডান এবং বাম এভাবে আমরা কল্পনা করতে পারি। আবার এই যে রাইট সাইড, যেটা যকৃতের রাইট সাইডে আবার 2টা খণ্ড থাকে, এটাকে বলা হয় কোয়াড্রেট, একটাকে বলা হয় কোয়াড্রেট, একটাকে বলা হয় কর্ডেট। কি বললাম? একটাকে বলা হয় কোয়াড্রেট, একটা বলা হয় কি কর্ডেট। সো তাহলে কয়টা খণ্ড হলো? এখানে ডান এবং বাম 2টা খণ্ড, আর এখানে 2টা খণ্ড থাকে, একটাকে বলা হয় কোয়াড্রেট, একটাকে বলা হয় কর্ডেট। সো এই 4টা খণ্ড মিলে যকৃতটা মূলত তৈরি হয়। সো যকৃতের মধ্যে এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে মূলত পিত্তনালীটা হচ্ছে, এটা হচ্ছে কি পিত্তথলি, এটা হচ্ছে পিত্তথলি যকৃতের এই অংশে। এটা কোন অংশে? যকৃতের লেফট সাইডের 2টা যে অংশ খণ্ড, তার 2টা খণ্ডের নিচের অংশটুকু অর্থাৎ রাইট যে অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে পিত্তথলি অবস্থান করে। এরপর লক্ষ্য করি এই যে পিত্তথলি, এই পিত্তথলি যে নালিকাটা, সেইটার সাথে আবার অগ্নাশয় থেকে যে নালী আসে এবং অগ্নাশয় থেকে যে নালী আসে এবং অন্ত্র থেকে যে নালী আসে, সেই 2টা নালী মিলিত হবে এই পিত্তথলির নালিকার সাথে। 2টা মিলিত হয়ে তৈরি করবে অভিন্ন পিত্তনালী। তাহলে কয়টা নালী মিলিত হচ্ছে এখানে? একসাথে 3টা নালী মিলিত হবে। ফার্স্টে পিত্তথলি থেকে উৎপন্ন পিত্তনালী, তারপরে অগ্নাশয় থেকে উৎপন্ন হওয়া অগ্নাশয় নালী, এবং সর্বশেষ বললাম কি আন্ত্রিক নালী, অন্ত্রের নালী। সো 3টা নালী মিলে মিলিত হয়ে উৎপন্ন করবে অভিন্ন পিত্তনালী। আচ্ছা, তো এই চিত্রটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, মানে এই 4টা খণ্ড এবং নালীর ধারণা যদি ক্লিয়ার হয়, এবার আমরা দেখব এই যকৃৎ অ্যাকচুয়ালি মানুষের দেহের কোন অংশের মধ্যে অবস্থান করছে। সো এটার অবস্থান যদি আমাদের বুঝতে হয়, আমরা এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি। এই চিত্র যদিও একটু ক্লিয়ার না, তবুও এটা দেখে কিছুটা বোঝা যাবে যেটার অবস্থান কোথায় রয়েছে। তো আমরা লক্ষ্য করি এই অংশটুকু, আমি যদি একটু মার্কার পেন দিয়ে যদি একটু দেখাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে এই অংশটুকু, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত ক্ষুদ্রান্ত্রের একটা অংশ। এই অংশটুকু আমি যেটা কালো করে দিচ্ছি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ থাকে, যার মধ্যে একটা হচ্ছে ডিউডেনাম। সো ডিউডেনামের এই অংশটুকুর উপরে এবং মানুষের যে ডায়াফ্রাম থাকে বা মধ্যচ্ছদা, আমরা আগের ক্লাসে বলেছিলাম মধ্যচ্ছদা কি, মধ্যচ্ছদা অংশটুকু হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর নিচে এবং ডিউডেনামের উপরে ক্ষুদ্রান্ত্র সম্পর্কে আমরা আলোচনা করব, তখন আমাদের কাছে ডিউডেনাম জিনিসটা কি আরও ক্লিয়ার হয়ে যাবে। সো ক্ষুদ্রান্তের উপরে, মানে ক্ষুদ্রান্তের যে ডিউডেনাম অংশ তার উপরে এবং ডায়াফ্রামের নিচে, ডায়াফ্রামের নিচে কি অবস্থান করছে বা মধ্যচ্ছদের নিচে অবস্থান করছে যকৃৎ। আরও ক্লিয়ারলি যদি আমরা বলতে চাই যে যকৃতের অবস্থানটা কোথায়, ডান বৃক্কের পাশে, ডান বৃক্কের পাশে হচ্ছে আমাদের কি ক্ষুদ্রান্ত্র, আমাদের যকৃৎ। আবার যদি বলি পাকস্থলীর কথা, পাকস্থলীর ডান পাশে অবস্থান করে হচ্ছে যকৃৎ। এখন আমি আশা করছি যে যকৃতের অবস্থানটা কিন্তু একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। তো আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি যে সবাই এই জিনিসটা বুঝতে পারছে কিনা। আচ্ছা, আমাদেরকে নুরুল ইসলাম বলছে বুঝতে পারেনি, কোন অংশটুকু বুঝতে পারেননি? আচ্ছা, কোন অংশটুকু বুঝতে পারেনি? সবাই বলছে বুঝতে পারেনি। আমি আবার বলছি,
নিশ্চয়ই যকৃতের এই অংশটুকু বুঝতে পারিনি। আবার বলি, যকৃতের মধ্যে কয়টি অংশ থাকে? 4টি অংশ। এটা হচ্ছে কি রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইডে থাকে 2টা অংশ, লেফট সাইডে থাকে 2টা অংশ। রাইট সাইডের মধ্যে যে 2টি অংশ থাকে তার নাম হচ্ছে কোয়াড্রেট, আরেকটা হচ্ছে কর্ডেট। কোয়াড্রেট এবং হচ্ছে কর্ডেট। আর এই সাইডের মধ্যে লেফট সাইডে আরও 2টা অংশ থাকে, একটা নাম হচ্ছে ডান অংশ, একটা হচ্ছে বাম অংশ। যকৃতের সবচেয়ে বড় অংশ হচ্ছে ডান অংশ, সেটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, যেটার নাম হচ্ছে ডান অংশ। এবং এখানে কি থাকে? পিত্তনালী থাকে। পিত্তনালী কোথা থেকে আসে? পিত্তথলি থেকে। পিত্তথলি অবস্থান করে যকৃতের সবচেয়ে বড় অংশ যেটা ডান অংশ সেখানে। তো পিত্তথলি থেকে উৎপন্ন হয় পিত্তনালী। পিত্তনালী আর অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী, অন্ত্র থেকে আসা অন্ত্রনালী। পিত্তনালী, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয়ের নালী আর অন্ত্র থেকে আসা আন্তরিক নালী, এই 3টা নালী মিলে তৈরি করে অভিন্ন পিত্তনালী। এই অংশটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আমাদের হাসিবুল হাসান বলছে বুঝতে পেরেছে। তারপর এমডি আরিফুজ্জামান বলছে বুঝতে পেরেছে। আমাকে সবাই জানান যে আপনারা এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা, চিত্রের এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা। আমাকে একটু বলেন যে চিত্র এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এখন হচ্ছে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, সো যেহেতু আমরা হচ্ছে যকৃতের এই অংশগুলো বুঝতে পারছি, সো আমাকে হ্যাঁ এখন সবাই বুঝতে পেরেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। এবার আমরা আলোচনা করব হচ্ছে যকৃৎ অ্যাকচুয়ালি আমাদের এই যে বললাম পরিপাক গ্রন্থি, এই পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে যকৃতের কাজ কি? এই যে আমাদের আলোচনার টপিক কি ছিল? পরিপাক গ্রন্থিসমূহ। তার মধ্যে 5টার মধ্যে একটা হচ্ছে কি যকৃৎ। সো যকৃতের মধ্যে যে ভূমিকাটা যকৃৎ পালন করে, সেই 2টা ভূমিকাকে আমরা 2টা ভাগে আলোচনা করতে পারি। যকৃৎ যে 2টা ভূমিকা পালন করে, একটা হচ্ছে যকৃৎ অনেকগুলো উপাদানকে সঞ্চয় করে রাখতে পারে, যেগুলো পরবর্তীতে মানব দেহের শারীরবৃত্তীয় কাজে মানে অনেকটা কাজে দিবে, শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করবে। আবার যকৃতের বিপাকীয় কাজগুলো কিন্তু, বিপাকীয় যে অংশটুকু সেটাও কিন্তু মানব দেহের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। সো যকৃৎ কি কি সঞ্চয় করতে পারে সেটা আমরা আগে পড়ব। সো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে যে লেখাগুলো লেখা আছে সেগুলো কিন্তু এগুলোর সাথে মানে একবারে আমি বিস্তারিত লিখিনি। আমি জাস্ট কি করেছি, আপনারা জাস্ট এটাকে স্ক্রিনশট তুলে নেবেন, পরবর্তীতে এটা কীভাবে লিখবেন নোটের মধ্যে, বইয়ের মধ্যে যেই পয়েন্টটা আমি বুঝাবো সেই পয়েন্টটা মানে বই থেকে আগে লিখবেন। লেখার পরে আমি যেভাবে এই টেকনিকটা দেখাচ্ছি সেই টেকনিকটা লিখবেন বইয়ের লেখাগুলোর নিচে। বুঝতে পারছেন আপনারা কি বললাম? আবার বলছি যে আমি যে টপিকটা বুঝাবো এটা এখন খাতায় লিখবেন না। আগে আপনারা কি করবেন, আপনারা বইয়ে পড়েছেন না পড়লেও সমস্যা নেই, আমি বুঝানোর পর আবার বইয়ে পড়বেন। পড়ার পর বইয়ের মধ্যে যা লেখা আছে সেটা লিখবেন। লেখার পরে আমি যে টেকনিকটা দেখাই দিব ওই প্যারার মধ্যেই ওইটা লিখবেন। সো আমি আর দেরি না করে আমরা কীভাবে টেকনিকগুলো মনে রাখবো সেটা বলি। প্রথমে হচ্ছে যকৃৎ সঞ্চয় করে কি? গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন কেন সঞ্চয় করে সেটা আমরা এখন একটু দেখি। তো এটা সঞ্চয় করার প্রক্রিয়াটা হয় হচ্ছে গ্লুকোজ থেকে। তো আমরা ক্ষুদ্রান্ত্র একটা অঙ্গের কথা বললাম, এটার মাধ্যমে কি হয়? মানবদেহের পরিপাক হয়, খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে হয়। তো এখানে আগে থেকে কি থাকে? গ্লুকোজ থাকে। গ্লুকোজ উৎপন্ন হয় পরিপাক হওয়ার পর। এই গ্লুকোজটা যায় হচ্ছে যকৃতে। ক্ষুদ্রান্ত্রের গ্লুকোজ কোথায় যায়? যকৃতে যায়। আমরা ক্ষুদ্রান্ত্র বুঝবো, সমস্যা নেই, ক্ষুদ্রান্ত্র একটু পরে আমরা আলোচনা করব। তো তাহলে ক্ষুদ্রান্ত্রের গ্লুকোজটা যকৃতে যাচ্ছে, কিসের মাধ্যমে যায়? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। একটা শিরার নাম, যার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তো এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে ক্ষুদ্রান্ত্র থেকে গ্লুকোজ কোথায় যাবে? যকৃতে যাবে। এখন যখন যকৃতে গেল, তখন যদি এমন পরিস্থিতি হয় রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে, রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন কি হয়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হয়। এটা কি? এটা হচ্ছে অতিরিক্ত রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে আমি কি বললাম? রক্তের মধ্যে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে
তখন আমাদের মানব দেহের মধ্যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হবে, যার মাধ্যমে কি হয়, গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যাবে। তো গ্লাইকোজেন রূপে যকৃৎ তখন এটাকে জমা রাখে। গ্লুকোজটা তখন আর জমা রাখে না, তার কারণ রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে। তখন কি করবে, গ্লুকোজটাকে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন রূপে যকৃৎ জমা রাখবে। জমা রাখা মানে কি, সঞ্চয় করা। তো তাহলে প্রথমে আমরা দেখলাম যে গ্লাইকোজেনকে কি করছে, যকৃৎ সঞ্চয় করছে বা জমা রাখছে। এখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর হওয়ার জন্য একটা হরমোন কাজ করে, যেটা আমি উপরে লিখে রেখেছি, সেটা হচ্ছে কি, ইনসুলিন। তো ইনসুলিন কি, এটা আমরা লিখে রেখেছি নিচে, এখানে সংজ্ঞা একদম নিচে আমি লিখে রেখেছি। এটা কি, রক্তে চিনির লেভেল যদি বেড়ে যায়, কি বললাম, চিনির লেভেল অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা যদি বেড়ে যায়, তাহলে তার প্রতি সাড়া হিসেবে, অর্থাৎ আমাকে যদি একটা মশা কামড় দেয় তাহলে আমি সাড়া পাই না, সেটা কোথা থেকে আসে, আমাদের মস্তিষ্ক থেকে উদ্দীপনা আসে বা সাড়া আসে। ঠিক তেমনই সাড়া হিসেবে কাজ করবে। কিসের সাড়া হিসেবে কাজ করবে, রক্তের মধ্যে যদি চিনির লেভেল বেড়ে যায়, সেটা সাড়া হিসেবে কাজ করবে এমন একটি অংশ, যেটা কি না, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি করে, এটা হচ্ছে মানে চিনির মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে এটা কাজ করবে। কিভাবে কাজ করবে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন নিঃসৃত হবে। কি বললাম, হরমোন নিঃসৃত হবে। তাহলে আমি আবার বলছি, যখন রক্তের মধ্যে চিনির লেভেল বেড়ে যাবে, তখন তার প্রতি সাড়া হিসেবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হরমোনকে আমরা বলি হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন কি, একটা হরমোন, যেটা কোথা থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটাকে বাংলায় আমরা বলতে পারি আইলেটস, মানে আইলেটসের দ্বীপপুঞ্জ, মানে আমরা এটা কি বলতে পারি, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্সের, আইলেটস মানে কি, দ্বীপপুঞ্জের কথা বলছে, আর ল্যাঙ্গারহ্যান্স মানে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। সো এই দ্বীপপুঞ্জ থেকে কি উৎপন্ন হয়, ইনসুলিন নামক হরমোনটা উৎপন্ন হয়, যেটা কি না গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমের মধ্যে কাজে আসবে। কিভাবে, সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করবে এবং সেই গ্লাইকোজেনকে যকৃৎ সঞ্চয় করবে বা জমা রাখবে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে শিখলাম গ্লাইকোজেন সঞ্চয় করে যকৃৎ। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় করে তার কী লাভ হচ্ছে, যখন আবার রক্তের মধ্যে গ্লুকোজের অভাব দিবে, তখন গ্লাইকোজেনটা আবার গ্লুকোজে রূপান্তরিত হতে পারবে। আবার যখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, তখন সে কি করবে, গ্লুকোজকে ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তরিত করে ফেলবে, এবং এই সবটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। এবার লক্ষ্য করি, সে রক্তকে জমা রাখে যকৃৎ কিভাবে রক্তকে জমা রাখছে, লক্ষ্য করি। যকৃতের মধ্যে কি আছে, প্লীহা এবং অন্ত্র থেকে আসা নালী যকৃতের মধ্যে মিলিত হবে। তো প্লীহা থেকে একটা নালিকা বা একটা বাহিকা, যেটা কিনা রক্ত বহন করে, অন্ত্র থেকে আসা একটা নালিকা, অন্ত্র কি কি, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে কি অন্ত্র। তো অন্ত্র থেকে আসা নালিকা আর প্লীহা থেকে আসা নালিকা মিলে কি তৈরি করবে, একটা রক্তবাহিকা তৈরি করবে, যার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি, মানে হেপাটিক পোর্টাল শিরাকে সংক্ষিপ্ত আকারে লিখেছি। সো এখানে আমরা এটাকে লিখে নিব, পুরোটাকে কি লিখবো, হেপাটিক পোর্টাল শিরা, যেটা এখানে লেখা হয়েছে। তাহলে কি বললাম, প্লীহা থেকে আসা নালিকা আর অন্ত্র থেকে আসা নালিকা দুটা মিলিত হয়ে একটা রক্তবাহিকা তৈরি করবে, যার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তো সে যেহেতু রক্তবাহিকা, তার মানে সে রক্ত বহন করবে। তো একটা হেপাটিক পোর্টাল শিরা কি করতে পারে, 1500 সেন্টিমিটার কিউব অথবা 1500 ঘন সেন্টিমিটার রক্তকে জমা রাখতে পারে। তো এই হেপাটিক পোর্টাল শিরাটা তৈরি হচ্ছে কোথায়, যকৃতে। তাহলে কি হচ্ছে এখানে, প্লীহা থেকে আসা নালিকা আর অন্ত্র থেকে আসা নালিকা কোথায় গিয়ে মিলিত হবে, যকৃতে এসে মিলিত হয়ে তৈরি করবে একটা রক্তবাহিকা, যার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, যে কি না কি করতে পারে, 1500 সেন্টিমিটার কিউব রক্তকে জমা রাখতে পারে। তাহলে রক্ত জমা রাখলে কিন্তু আমাদের দেহের অনেক বড় একটা অংশ সে পূরণ করে দিচ্ছে, কে, যকৃৎ। কারণ যকৃতের মধ্যে কিন্তু হেপাটিক পোর্টাল শিরাটা তৈরি হচ্ছে। তাহলে সে রক্ত জমা রাখছে, গ্লাইকোজেন জমা রাখছে। এই দুটো টপিক আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, বোর্ডের লেখা কি দেখা যায় না?
আচ্ছা, বোর্ডের লেখা যদি দেখা না যায় কোনো সমস্যা নেই। যদি এমন হয় যে কিছুই দেখা যাচ্ছে না, আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করি কি বলছি। আর যেটা করব, যাদের মানে কি লিখেছে এটা আমাকে বুঝতেই হবে এমন হয়, তাহলে কোনো সমস্যা নেই। আমি ক্লাস শেষে কি করব, এই দুইটা টপিককে একদম সুন্দর করে স্পষ্ট আকারে ছবি তুলে কমেন্ট সেকশনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি ক্লাস শেষে কি করব, এই পুরো বোর্ডে যা যা লেখা আছে সবটা আমি কমেন্ট সেকশনে ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা কোথায় কি বুঝতেছিলাম যে গ্লাইকোজেন সঞ্চয় কিভাবে করে সেটা আমরা দেখলাম। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপে যকৃতের মধ্যে জমা থাকছে, আর রক্তটা জমা রাখছে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, যে কি না 1500 ঘন সেন্টিমিটার রক্ত জমা রাখতে পারে। এবার আমরা আসি ভিটামিন কিভাবে জমা করবে বা ভিটামিন সঞ্চয়। তো আমরা যখন লিখব টেকনিকগুলো বা পয়েন্টগুলো, তখন আমরা গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয় এভাবে লিখব। আমি এখানে জায়গা সংকটের কারণে সঞ্চয় কথাটা লিখিনি, তো আপনারা লিখে নেবেন। সো ভিটামিন সঞ্চয় কিভাবে করে আমরা জানি। ভিটামিন এ, ডি, ই, কে এগুলো নাম আমরা শিখেছি না আগে। সো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এরা কি করবে, পানির মধ্যে থাকা কোবালামিন। সো কোবালামিনটা কি, কোবালামিনকে প্রকাশ করে হচ্ছে B12 দিয়ে। বি এর নিচে একটা 12 লিখলে এটাকে আমরা বলি কোবালামিন। কি বলি, কোবালামিন। আচ্ছা, এখন দেখি এই কোবালামিন আর ফলিক অ্যাসিড কি করবে, এই ADEK নামক ভিটামিনগুলো কি করবে, এই কোবালামিন আর ফলিক অ্যাসিডকে উৎপন্ন করবে। কোথা থেকে, পানি থেকে। তো মানে আমরা যে মানব দেহের মধ্যে যে পানিটা থাকবে, আমরা যেটা গ্রহণ করব, সেখান থেকে এই ভিটামিন ADEK কি করবে, কোবালামিন এবং ফলিক অ্যাসিড উৎপন্ন করবে। আর এই যে ফলিক অ্যাসিডটা, এগুলো উৎপন্ন করার মাধ্যমে কি হবে, কি লাভ, মানে যকৃতের মধ্যে এই পানি থেকে ভিটামিন ADEK যদি কোবালামিন আর ফলিক অ্যাসিড উৎপন্ন করে, তাহলে কি লাভ হবে, লাভ হচ্ছে আমি নিচে লিখে রেখেছি, অস্থিমজ্জায় আরবিসি উৎপন্ন করবে বা তৈরি করবে। আরবিসি মানে কি, রেড ব্লাড সেল কর্পাসল, সেল বা কর্পাসল যেটাই বলি না কেন। তো এটা হচ্ছে কি, কণিকা। তো এটা কি কণিকা, আমরা সবাই জানি লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল। তো এই রেড ব্লাড কর্পাসল অস্থিমজ্জার মধ্যে তৈরি করার জন্য কে সহায়তা করে, ফলিক অ্যাসিড। এজন্য ফলিক অ্যাসিডকে তৈরি করছে কি, ভিটামিন ADEK তৈরি করছে পানি থেকে। কোথায় তৈরি করছে, যকৃতে। এবং সেই কোবালামিন এবং ফলিক অ্যাসিডকেই কিন্তু যকৃৎ জমা রাখছে, এবং জমা রেখে কি করছে, যখনই লোহিত রক্তকণিকা তৈরি হওয়া প্রয়োজন হবে, ঠিক তখনই যকৃৎ কী করবে, এই ফলিক অ্যাসিডকে কাজে লাগিয়ে অস্থিমজ্জার মধ্যে লোহিত রক্তকণিকা তৈরি করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভিটামিন ADEK এই 4টা ভিটামিন কি করে, পানি থেকে কোবালামিন আর হচ্ছে বা B12 আর হচ্ছে ফলিক অ্যাসিড, এই দুইটা উপাদান তৈরি করবে, যারা তৈরি হচ্ছে কোথায়, যকৃতে। আর তৈরি হওয়ার ফলে কি লাভটা হবে, লাভ হচ্ছে অস্থিমজ্জার মধ্যে যখন লোহিত রক্তকণিকা তৈরি হওয়া দরকার বা আরবিসি তৈরি হওয়া দরকার, তখন সেটা উৎপন্ন করবে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কি, পিত্তরস তৈরি। সো এখানে পিত্তরস তৈরি আমাদের বইয়ের মধ্যে লেখা এই পয়েন্টটা। সো এটা অ্যাকচুয়ালি তৈরিও বলা যেতে পারে, আবার সঞ্চয় বলা যেতে পারে। সো এটা কিভাবে সঞ্চয় করে, আমরা একটু আগে দেখলাম না যে যকৃতের মধ্যে কয়টা খণ্ড থাকে, যকৃতের মধ্যে খণ্ড থাকে হচ্ছে 2টা। একটা হচ্ছে কি, বাম খণ্ড, মানে মোট তো 4টা। তো প্রধান খণ্ড কয়টা, প্রধান খণ্ড 2টা, যার মধ্যে আবার 2টা করে মোট 4টা হয়েছে। তো যেটাকে আমরা প্রধান খণ্ড বলেছিলাম, যে দুটাকে ফার্স্টে ডান এবং বাম খণ্ড। তো ডান খণ্ডাংশের মধ্যে পিত্তথলি অবস্থান করবে। কি বললাম, তো পিত্তথলির মধ্যে পিত্তরসটা অবস্থান করবে। আমি আবার বলছি, আমরা একটাকে দেখলাম না যে যকৃতের ডান খণ্ডাংশ যেটা, সেখানে পিত্তথলি অবস্থান করে। সো সেইখানে যদি পিত্তথলি অবস্থান করে, তাহলে পিত্তথলির মধ্যে কি অবস্থান করবে, পিত্তরস। তাহলে যকৃৎ কি করছে, যকৃতের ডান খণ্ডাংশের মধ্যে থাকা পিত্তথলিতে পিত্তরস জমা রাখছে। তো পিত্তরস কি কাজে লাগে, সেটা যখন আমরা আরও ডিটেলসে পড়তে যাব তখন আমরা জানতে পারবো। আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু আজকে পরিপাক গ্রন্থিসমূহের মধ্যে যে 5টা গ্রন্থি রয়েছে, তার মধ্যে থেকে লালা গ্রন্থি, এই যকৃৎ আর হচ্ছে অগ্নাশয় পড়াবো।
বাকি যে দুইটা আছে সেটা আপনারা বাসায় পড়বেন। বাসায় পড়বেন কেন, সেটা নিজে নিজে একবার পড়লে যতটুকু আমরা বুঝতে পারবো, ওটা বুঝালে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই। যদি কারো পড়তে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই এই লাইভের কমেন্টে জানাবেন, বা আপনারা যদি কেউ এটাকে শেয়ার করেন, শেয়ার করার সময় ক্যাপশানে এটা লিখে দিতে পারবেন প্রবলেমটা কোথায়। সো আপনারা এটা বাসায় অবশ্যই ওই লাস্টের দুইটা গ্রন্থি পড়ে নেবেন। আমি জাস্ট 3টা গ্রন্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ ওইগুলাই আসলে বুঝতে সমস্যা হয়। সো আমরা কি বলছিলাম, পিত্তরস, এটা আমরা বইয়ের মধ্যে পড়লে বুঝতে পারবো যে পিত্তরস কি। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে পিত্তরস হচ্ছে কি, এই পিত্তরসটা পিত্তথলিতে অবস্থান করে, যে পিত্তথলি কিনা যকৃতের ডান খণ্ডাংশে অবস্থান করবে। তো তাহলে যকৃৎ কি করছে, পিত্তরসও জমা করছে বা পিত্তরস তৈরি করছে, যে কোনো একটা বলা যেতেই পারে। এরপরে হচ্ছে চর্বি এবং অ্যামিনো অ্যাসিড। কি বললাম, চর্বি এবং অ্যামিনো অ্যাসিড। তো আমাদের দেহের মধ্যে কিছু কিছু গ্লুকোজ আছে, যে গ্লুকোজগুলো গ্লাইকোজেনে রূপান্তরিত করাও যায় না, বা যে গ্লুকোজগুলো মানব দেহে সরাসরি সঞ্চয় বা জমা করতে পারে না। সেই জন্য কিছু কিছু গ্লুকোজ যারা কিনা সঞ্চয় হতে পারে না আমাদের দেহের মধ্যে সরাসরি, কিংবা যারা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়েও সঞ্চয়িত হতে পারে না আমাদের দেহে, সেই সব গ্লুকোজকে কি করে, মানব দেহ চর্বিতে রূপান্তরিত করে। কিসে রূপান্তরিত করে, চর্বিতে। তো যখন মানব দেহের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা কমে যাবে বা ঘাটতি দেখা যাবে, তখন কি করবে, যে চর্বিটা উৎপন্ন করে রাখে আগে থেকে, যকৃতের মধ্যে জমা থাকে, সেই চর্বিটা আবার তখন গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায়। কি বললাম, আমি আবার বলছি, কিছু কিছু গ্লুকোজ আছে যেগুলো মানব দেহে সরাসরি সঞ্চয় করতে পারে না, বা কিছু কিছু গ্লুকোজ আছে যে গ্লুকোজগুলোকে আমরা গ্লাইকোজেনে রূপান্তরিত করেও কি করতে পারি না, সঞ্চয় করতে পারি না। সেক্ষেত্রে সেই গ্লুকোজগুলো চর্বিতে রূপান্তরিত হয় এবং সেই চর্বিগুলোকে যকৃৎ জমা রাখে। তার কারণ হচ্ছে, যখন মানবদেহের মধ্যে গ্লুকোজের সংকট হবে বা ঘাটতি দেখা যাবে, তখন এই চর্বিগুলো আবার গ্লুকোজে রূপান্তরিত হয়ে গ্লুকোজের মাত্রাটাকে লেভেল করবে, বা ওইটাকে যতটুকু দরকার গ্লুকোজ ততটুকু পরিমাণে দিতে পারবে, বা এখানে চর্বি থেকে ট্রান্সফার করে দিতে পারবে। এখন এখানে অ্যামিনো অ্যাসিড লিখে রেখেছে কিভাবে, এ আর এ দিয়ে। তো এটাকে আমি কি বুঝাচ্ছি, এতে হচ্ছে অ্যামিনো, আবার এতে হচ্ছে অ্যাসিড। জায়গার কারণে আমি এভাবে সংক্ষিপ্ত আকারে লিখেছি। আপনারা খাতার মধ্যে কীভাবে লিখবেন, চর্বি এবং অ্যামিনো অ্যাসিড পুরোটাই লিখবেন। তো তাহলে অ্যামিনো অ্যাসিডও কি করে, অ্যামিনো অ্যাসিডও এই গ্লুকোজে রূপান্তরিত হয়ে যাবে যখন কি হবে, গ্লুকোজের ঘাটতি দেখা যাবে। তাহলে এই পয়েন্টটাতে কি ছিল, চর্বি এবং অ্যামিনো অ্যাসিড। কি বললাম, কিছু কিছু গ্লুকোজ আছে যারা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে জমা রাখতে পারে না মানব দেহ, এবং কিছু কিছু গ্লুকোজ আছে যাদেরকে মানব দেহ সরাসরি সঞ্চয় করে রাখতে পারে না, তাদেরকে চর্বিতে রূপান্তরিত করে ফেলে। তারপর আমরা আসি 6 নাম্বার, মিনারেল সঞ্চয়। তো এখানে মিনারেল বলতে কি বোঝাচ্ছে, মিনারেল বলতে বোঝাচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি, মিনারেল বলতে বোঝাচ্ছে কপার, মিনারেল বলতে বোঝাচ্ছে জিঙ্ক, মিনারেল বলতে বোঝাচ্ছে কোবাল্ট। এগুলো হচ্ছে মিনারেল। তো এই পয়েন্টে মিনারেল সঞ্চয় এটার নাম হলেও, এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, একটু পেঁচানো। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে এরকম, যে লৌহ আর পটাশিয়াম এই দুইটাই যকৃৎ জমা রাখে। লৌহ, পটাশিয়াম এই দুইটাই যকৃৎ জমা রাখে। তো লৌহ কি, পটাশিয়াম কি, সেটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে এই যে আরবিসিটা ভাঙলে কি পাওয়া যাবে। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, যেটা কিনা কোথায় থাকছে, যকৃতের মধ্যে অবস্থান করছে। এখন মানে লোহিত রক্তকণিকা। তো যকৃতের মধ্যে যখন থাকবে, তখন এই যকৃৎ অতিক্রম করার সময় এই আরবিসিটা ভাঙবে। ভাঙার পর এখানে আমরা কি জানি, লোহিত রক্তকণিকায় কি থাকে, হিমোগ্লোবিন থাকে। ভাঙলে সেখান থেকে পাওয়া যাবে হিম আর গ্লোবিন। কি বললাম, হিম আর গ্লোবিন। তো এটা ভাঙে কিভাবে, কাপফার সেলের মাধ্যমে। কাপফার সেল আরবিসি এর একটা অংশ, যে কাপফার সেলের মাধ্যমে আরবিসিটা ভাঙবে বা লোহিত রক্তকণিকা ভাঙবে, ভেঙে সেখানে যে হিমোগ্লোবিন থাকে সেটাও ভেঙে যায়, হিম আর গ্লোবিন উৎপন্ন করে। ভেঙে যাওয়ার পর কি উৎপন্ন করে, হিম আর গ্লোবিন উৎপন্ন করে। এখন এই হিমটা হচ্ছে অ্যাকচুয়ালি লৌহ অংশ, আর গ্লোবিনটা হচ্ছে অ্যাকচুয়ালি পটাশিয়াম। কি বললাম, আবার বলছি, হিম হচ্ছে লৌহ অংশ আর গ্লোবিন হচ্ছে পটাশিয়াম অংশ। তো হিম থেকে কি উৎপন্ন হয়, ফ্যারিটিন নামক একটি অংশ উৎপন্ন হবে, বা একটা
জৈব উপাদান উৎপন্ন হবে। সো এই উপাদানটা কি লিখলাম আমি এখানে, ফ্যারিটিন। যদি না দেখা যায় আমি বানানটা বলে দিচ্ছি, FERITINE। ওকে, সো তাহলে হিম থেকে কি উৎপন্ন হচ্ছে, ফ্যারিটিন। আমি আবার বলছি, কি বললাম, আমি বললাম যে মিনারেল সঞ্চয় বলতে এখানে কি কি সঞ্চয় করে যকৃৎ, কপার, জিঙ্ক এবং কবাল্ট। তাছাড়াও এই পয়েন্টে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে লৌহ আর পটাশিয়ামও কিন্তু এই মিনারেলের পাশাপাশি যকৃৎ সঞ্চয় করে। সেগুলো কি সেটা বোঝার জন্য আমরা কি করলাম, লোহিত রক্তকণিকায় চলে গেলাম। তো লোহিত রক্তকণিকা সম্পর্কে কি বললাম, এইটা কাপ্ফার সেলের মাধ্যমে বা কাপ্ফার কোষের মাধ্যমে ভেঙে যাবে, ভেঙে উৎপন্ন করবে হিমোগ্লোবিনকে, ভেঙে ফেলবে না। সো যেহেতু লোহিত রক্তকণিকা ভাঙবে, তার সকল উপাদানও ভাঙবে। লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনটা ভাঙলে আমরা পাবো হচ্ছে হিম এবং গ্লোবিন, যেখানকার হিম হচ্ছে লৌহ আর গ্লোবিনটা হচ্ছে পটাশিয়াম। তো আমি যে যকৃতের মধ্যে কি কি সঞ্চয় করে বা কিভাবে সঞ্চয় করে এবং কেন সঞ্চয় করে, তিনটাই কিন্তু আলোচনা করলাম। আমাকে একটু কমেন্টে আপনারা জানান যে এই পুরো সঞ্চয়ের প্রক্রিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আব্দুস সালাম গাজীপুর থেকে, কৌশিক মৃধা বরিশাল থেকে। আচ্ছা, আমাকে একটু জানান যে হ্যাঁ, আমাদেরকে এমডি শান্ত হোসাইন বলছে বুঝতে পেরেছে, আশিক বলতে বুঝতে পেরেছে, নাফিসা মানিয়াত বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, শিরন মহিন হচ্ছে আমাদের সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে খাদিমুল সৈকত সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের সাথে সামির রহমান রাজশাহী থেকে রয়েছে। আপনারা সবাই আমাকে বলুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। অ্যামিনো অ্যাসিডেরটা বুঝতে পারেনি নাবিলা নূর আপু। তো অ্যামিনো অ্যাসিডটা কি বললাম, অ্যামিনো অ্যাসিড যেমন চর্বিকে জমা রাখে, এই অ্যামিনো অ্যাসিডকেও যকৃৎ জমা রেখে কি করে, যখনই আমাদের রক্তের মধ্যে বা আমাদের দেহের, মানব দেহের মধ্যে গ্লুকোজের অভাব দেখা যাবে বা গ্লুকোজের মাত্রাটা কমে যাবে, তখন এই অ্যামিনো অ্যাসিড আর চর্বি এই দুইটা মিলে কি করবে, এই দুইটা মিলে আবার গ্লুকোজে রূপান্তরিত হয়ে যাবে। তো হয়ে গেলে কিন্তু আমাদের দেহের মধ্যে যে গ্লুকোজের ঘাটতি ছিল বা সংকট ছিল সেটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমাদেরকে হচ্ছে হাফসা সাবিহা বলছে বুঝতে পেরেছে। আমাদের সাথে রয়েছে মুনতাসির উমর ছাগলনাইয়া থেকে ক্লাসটি করছে। জান্নাতুর নাইম হচ্ছে, এই যে আমি কমেন্ট পড়ছি জান্নাতুর নাইম ভাইয়া, আমি এই যে কমেন্ট পড়ছি, আপনার কমেন্টটা আমি পড়ে দিলাম। তারপর হচ্ছে 90% বুঝতে পেরেছে। আচ্ছা, 100% কেন বুঝতে পারলো না জয় ভাইয়া, কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাবেন। আব্দুস সালাম ভাই বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। তারপর এমডি মুনতাসির বলছে বুঝতে পেরেছে। তারপর আশরাফুল ইসলাম রহমান হচ্ছে সালাম জানাচ্ছে আমাদেরকে। নুরুল ইসলাম বলছে বুঝতে পেরেছে। শেখ হাসিব উনি বলছে হচ্ছে ইন্টারেস্টিং ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর শাহ মুস্তাক আহমেদ বলছে বুঝতে পেরেছে। তারপর হচ্ছে শাহানারা আক্তার, ওকে, তারা হচ্ছে সে বুঝতে পেরেছে। আচ্ছা, অনেকে হচ্ছে বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি পিক পরে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, এখন তাহলে আমরা যেহেতু যকৃৎ সঞ্চয় মানে কি সঞ্চয় করে এবং কেন সঞ্চয় করে, কিভাবে সঞ্চয় করে সবটাই বুঝতে পারলাম। এবার আমরা আসি যকৃতের বিপাকীয় অংশের মধ্যে কি বিপাক ঘটে। এইখানে মূলত বিপাকের ক্ষেত্রে দুইটা অংশ ফার্স্টে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই পয়েন্টটার উপর আপনারা লিখে নেবেন কি, গ্লাইকোজেনেসিস। আর আরেকটা অংশ লিখে নেবেন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কি বললাম, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তো গ্লাইকোজেনেসিসে কি হয়, গ্লাইকোজেনেসিসে যেটা হয় সেটা হচ্ছে শর্করা থেকে শর্করাটা কোথায় যায়, যকৃতে যায়। কিসের মাধ্যমে যায়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে যায়। সো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, শর্করা কোথায় যায়, যকৃতে যাবে। আর গ্লুকোনিওজেনেসিসের মধ্যে কি হয়, এখানে যেটা হয় এটা সম্পূর্ণটা কিন্তু যকৃতে যাচ্ছে শর্করা। এই জন্য আমরা বলছি কি যকৃতের মধ্যে বিপাকীয় একটা অংশ হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এখানে কি হয়, এখানে হচ্ছে নন কার্বোহাইড্রেট যে অংশটুকু, এই নন কার্বোহাইড্রেট উৎস, সেটা মানে কি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। কি বললাম, অ্যামিনো অ্যাসিড গ্লিসারল, এই দুইটাই হচ্ছে নন কার্বোহাইড্রেট উৎস। তো এই নন কার্বোহাইড্রেট উৎস দুটি এই গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে কোথায় অবস্থান করবে,
যকৃতে। তাহলে গ্লুকোনিওজেনেসিস কি যদি জিজ্ঞাসা করে আমরা অবশ্যই এভাবে বলবো যে নন কার্বোহাইড্রেট উৎসসমূহ যকৃতে বিপাকের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। তাহলে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই দুটো আমরা এভাবে মনে রাখবো। আমাদের বইয়ের মধ্যে আরও বিস্তারিত লেখা, যারা পড়েছে তারাই বুঝতে পারছে যে আমি আসলে কিভাবে এগুলোকে বুঝাচ্ছি বা কিভাবে ব্যাখ্যা করছি। পুরো ব্যাপারটাকে জাস্ট একটা কি মানে একটা বিক্রিয়া রূপে বা এরকম তীর চিহ্ন দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর কিছুই না। আর বইয়ের মধ্যে কিন্তু এই লাইনগুলো আমি যেগুলো বলছি সেগুলোই লেখা আছে, আর আরও বেশি বেশি করে লেখা আর কি। সো আমি এটাকে একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম যাতে সহজ হয় মনে রাখা। এবার হচ্ছে এই যে অন্ত্র থেকে প্রথমে বললাম কি শর্করাটা যকৃতে যাবে, তারপর শর্করা অন্ত্র থেকে যকৃতে যাবে। কোথা থেকে? অন্ত্র থেকে যকৃতে যাবে। কিসের মাধ্যমে? হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। তো আমরা কিন্তু বলেছিলাম ক্ষুদ্রান্ত্র থেকে যকৃতে যাচ্ছে কিসের মাধ্যমে? হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। এখন এখানে যে পয়েন্টটা বলেছেন সেটা ছিল কি অ্যাকচুয়ালি? সেটা ছিল এইটা বোঝানোর জন্য যে গ্লাইকোজেনটা যে গ্লুকোজ থেকে উৎপন্ন হচ্ছে সেই গ্লুকোজটা কোথা থেকে আসে সেটা বোঝানোর জন্য আমি এটা এখানে বুঝিয়েছিলাম। কিন্তু এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানকার এই যে বললাম ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র, এই দুটো অন্ত্রের কথাই মূলত অন্ত্র দিয়ে বোঝায়। সেই অন্ত্র হচ্ছেই মূলত এইটাই বোঝাচ্ছে যে ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। সো অন্ত্র থেকে শর্করা কোথায় যাবে? শর্করাটা নিচে লিখেছি, মানে কি যাচ্ছে সেটা বোঝানোর জন্য শর্করা নিচে লিখেছি। কিসের মাধ্যমে যাচ্ছে সেটা বোঝানোর জন্য লিখেছি কি হ্যাপাটিক পোর্টাল শিরা, জাস্ট সংক্ষিপ্ত আকারে এইচ আর পি দিয়ে বুঝাচ্ছি, যেটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা। সো হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে অন্ত্র থেকে শর্করা যকৃতে যাবে এবং সেখানে শর্করার বিপাক হবে। এবার হচ্ছে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে প্রতি 100 সেন্টিমিটার কিউব বা প্রতি 100 ঘন সেন্টিমিটার কি হয়ে যাবে? 90 মিলিগ্রাম গ্লুকোজকে জমা রাখতে পারবে। অর্থাৎ অন্ত্র থেকে আসা যে শর্করাটা, বা শর্করা বলতে আমরা কি বুঝি? বিভিন্ন কার্বোহাইড্রেটকে বুঝি, যেমন গ্লুকোজও কিন্তু একটা কি কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। সো এই যে গ্লুকোজটা, এটা কি এই যকৃতের প্রতি 100 ঘন সেন্টিমিটার কিউবের মধ্যে 90 মিলিগ্রাম গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে বা জমা রাখতে পারে। ঠিক আছে, সেই গ্লুকোজ বা সেই শর্করাটা অ্যাকচুয়ালি কি হবে? যকৃতে বিপাক হবে। তাহলে আমরা প্রথম পয়েন্টে দেখলাম যে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে শর্করাটা হচ্ছে কি হবে? যকৃতে যাবে এবং সেখানে বিপাক হবে। গ্লাইকোনিওজেনেসিসের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লিসারল, এগুলো যকৃতে বিপাক হবে। তারপর বললাম অন্ত্র থেকে শর্করা যকৃতে যাবে এবং যে শর্করাটা যাচ্ছে সেটা যকৃতের 90 মিলিগ্রাম অংশ, কতটুকুর মধ্যে? 100 সেন্টিমিটার কিউব বা 100 ঘন সেন্টিমিটারের 90 মিলিগ্রাম অংশই হচ্ছে গ্লুকোজ কি করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে। এবার আসি প্রোটিন বিপাক। কি বললাম? প্রোটিন বিপাক। তো প্রোটিন বিপাকে কি হয়? এই যে এ দিয়ে বোঝাচ্ছে কি? অ্যামিনো অ্যাসিড। তো প্রোটিন বিপাকের মধ্যে মূলত 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টের নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। কি বললাম? প্রথম পয়েন্টের নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড ভেঙে যাবে, ভেঙে উৎপন্ন করবে হচ্ছে কিটো অ্যাসিড এবং একটা অ্যামিনো গ্রুপ। লাল লেখাটা এখন না দেখি, জাস্ট কিটো অ্যাসিড প্লাস অ্যামিনো গ্রুপ, এটা অন্তত পক্ষে এখন খেয়াল করি, এটা আপাতত খেয়াল করি। তো কি বললাম? প্রোটিন বিপাকের মধ্যে 3টা পয়েন্ট, তার মধ্যে একটা পয়েন্ট এখানে হেডলাইন দিয়ে লিখবো আমরা কি? প্রোটিনের পরে আমরা লিখবো 1 নাম্বার দিয়ে লিখবো ডিঅ্যামিনেশন। সো ডিঅ্যামিনেশন আমি উপরে লিখে রেখেছি, তার কারণ হচ্ছে ডিঅ্যামিনেশনের মাধ্যমে প্রক্রিয়াটা হবে। এখন আমি বলি ডিঅ্যামিনেশন কি। আমরা যখন অ্যামিনো অ্যাসিড গ্রহণ করি তখন আমাদের দেহের মধ্যে কিছু অতিরিক্ত পরিমাণে অ্যামিনো গ্রুপ ঢুকে পড়ে। কি বললাম? অ্যামিনো গ্রুপ ঢুকে পড়ে। তখন এই অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যামিনো গ্রুপটাকে ভেঙে বের করে দেয়, অতিরিক্ত অ্যামিনো গ্রুপটাকে বের করে দেয়। কিভাবে? লক্ষ্য করি, অ্যামিনো অ্যাসিডকে যদি ডিঅ্যামিনেশন করি বা অ্যামিনো গ্রুপটাকে বের করতে চাই, তাহলে এটাকে ভাঙলে শুধু অ্যামিনো গ্রুপটাই পাবো না, পাশাপাশি আমরা কিটো অ্যাসিড পাবো। তো অ্যামিনো গ্রুপটা তো এখান থেকে বের হয়ে যাবে, এটা বুঝলাম, কিন্তু কিটো অ্যাসিড যে উৎপন্ন হলো সেটা কোথায় যাবে? সেটা চলে যাবে, আমরা যে উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ি, উদ্ভিদের দেহের মধ্যে যে ক্রেবস চক্র রয়েছে সেই চক্রের মধ্যে এই কিটো অ্যাসিডটা চলে যাবে।
বুঝলাম কি বললাম যে অ্যামিনো অ্যাসিডটা কী হবে, ডিঅ্যামিনেশনের মাধ্যমে কি উৎপন্ন করবে, অ্যামিনো গ্রুপটাকে বের করে দেবে। হ্যাঁ, ওইটা পরবর্তী স্টেপ। আগে উৎপন্ন করবে কিটো অ্যাসিড, সেই কিটো অ্যাসিডটাকে সে ক্রেবস চক্রের মধ্যে পাঠিয়ে দিবে। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল ডিঅ্যামিনেশনের কি ছিল, অ্যামিনো গ্রুপটাকে বের করে দেওয়া। সেই অ্যামিনো গ্রুপটা একটা হাইড্রোজেন প্লাস বা একটা প্রোটনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করবে। তাহলে অ্যামিনো গ্রুপটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করলো। এবার এই যে অ্যামোনিয়া উৎপন্ন করলো, সেইটা থেকে আবার আমরা কি করতে পারি, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট প্রোটিন বিপাকের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট, সেটা কি ইউরিয়া উৎপন্ন করা। তো এই অ্যামোনিয়া যখন উৎপন্ন হলো তখন এই যে শর্করা বিপাক হয়, এখানে যে শর্করা বিপাক হয়, শর্করা বিপাকের হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। শর্করা বিপাকের সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এই শর্করা বিপাকে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করবে। যখন আমাদের দেহের মধ্যে বিষাক্ত কোনো পদার্থ অতিরিক্ত হয়ে যাবে, তখন এই অ্যামোনিয়া কি করবে, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে কি করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে ইউরিয়া রূপে বা ইউরিক অ্যাসিড রূপে এটাকে দেহ থেকে বের করে দিবে বৃক্কের মাধ্যমে। ওকে, সো তাহলে ইউরিয়াটা কি হচ্ছে, ইউরিয়া বিপাক, এই পয়েন্টের নাম হচ্ছে ইউরিয়া বিপাক। কিভাবে হয়, অ্যামোনিয়ার সাথে শর্করা বিপাকে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে ইউরিয়া, যেটা বৃক্কের মাধ্যমে বের করে দিবে, দেহ থেকে নিষ্কাশিত করবে। এরপরে হচ্ছে প্লাজমা প্রোটিন। আচ্ছা, আপনারা আমাকে কমেন্টে একটু জানান যে এতটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা। আজান দিচ্ছে, আমরা একটু নীরবতা পালন করি। আচ্ছা, আমাদেরকে মন্দিরা ব্যানার্জি একটু আগে বলছে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন বানানটা হচ্ছে ঠিকই আছে, ডিঅ্যামিনেশন বানানো হচ্ছে DEA হবে, DI হবে না। আর আমাদেরকে আরও একজন হচ্ছে বলেছিল বুঝেনি, শাহিন আলম ভাইয়া বলেছে বুঝতে পারেনি, কোন অংশটুকু বুঝতে পারেনি সেটা আমাকে জানান। আরেকটা বিষয় বলে রাখি যে আজান দিয়েছে মাত্র, সো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করব। বাট যেটা হচ্ছে আপনাদের যদি মনোযোগ না থাকে, একটু পর বলবেন যে আপু বুঝিনি। হ্যাঁ, অনেকে বুঝতে না পারেন, হ্যাঁ তাদের জন্য আমি ব্যাখ্যা করব এটা, কিন্তু অবশ্যই যারা হচ্ছে বুঝতে পেরেছে তারা আরেকবার যদি আমি বুঝিয়ে দিই তাদের কিন্তু লাভ হবে, তাই না? সো এই দিক থেকে কিন্তু টাইমটা একটু বেশি লাগতে পারে। সো পুরোটা টপিক আমরা আলোচনা নাই শেষ করলাম, কিন্তু আজানের টাইম যেতে হয়েছে, আমি অবশ্যই তাড়াতাড়ি শেষ করব। আর আমাদের হাসিবুল হাসান বলছে আপনার কমেন্ট হচ্ছে আজকে পড়িনি, এই যে পড়ে দিলাম আমি এখন। আচ্ছা, কোন অংশটুকু আরেকবার বলবো সেটা যদি আমাকে একটু শাহিন আলম ভাইয়া বলে দিতেন তাহলে বেটার হতো, আমি ওইটা আরেকবার বলে দিব, কোনো সমস্যা নেই।
সো আপনি যদি বুঝেননি, আমি এখান থেকে আলোচনা করছি। প্রোটিনের মধ্যে 3টা স্টেপ থাকে। একটা হচ্ছে ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশনের মাধ্যমে কি হয়, অ্যামিনো অ্যাসিড যখন মানবদেহ গ্রহণ করে তখন অ্যামিনো অ্যাসিডের সাথে কিছু অতিরিক্ত অ্যামিনো গ্রুপ প্রবেশ করে। সেই অ্যামিনো গ্রুপগুলোকে বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা ভাঙি বা বিশ্লিষ্ট করি তাহলে আমরা শুধুমাত্র অ্যামিনো গ্রুপ পাই না, দেখা যায় আমরা কিটো অ্যাসিডও পাই। সো কিটো অ্যাসিডটা কী করে, ক্রেবস চক্রে, উদ্ভিদের যে ক্রেবস চক্র থাকে, আপনারা যারা আমার আগে ক্লাসগুলো করেছেন উদ্ভিদ শারীরতত্ত্ব, সেখানে দেখবেন আমি কিন্তু ক্রেবস চক্রটাকে ব্যাখ্যা করেছিলাম। তো সেখানে কিটো অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়েছিল, মনে আছে যে কিটো অ্যাসিডটা সেকেন্ড স্টেপে কিন্তু উৎপন্ন হয়। তো একটু মনে করে দেখেন বা আগে ক্লাসে দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সো সেই ক্রেবস চক্রের মধ্যে কিটো অ্যাসিড প্রবেশ করে। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল অ্যামিনো অ্যাসিডকে ডিঅ্যামিনেশনের মাধ্যমে অতিরিক্ত অ্যামিনো গ্রুপটাকে বের করে দেওয়া। সেই অ্যামিনো গ্রুপ কী করে, কীভাবে বের হয়, সেটা একটা হাইড্রোজেন প্লাস বা প্রোটনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, যে অ্যামোনিয়া আবার ইউরিয়া বিপাকে কাজে লাগে। সো ইউরিয়া বিপাক কীভাবে কাজে লাগবে, এই অ্যামোনিয়াকে কাজে লাগিয়ে এই যে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে NH2 থেকে NH3 হয়ে যাবে না, সেই NH3টা শর্করা বিপাকের সময় যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করবে, যেটা মানবদেহ বৃক্কের মাধ্যমে মূত্র আকারে বা কী করবে, বিষাক্ত ইউরিক অ্যাসিড হিসেবে বের করে দিবে। আমি আশা করব এবার হয়তো আপনি বুঝতে পারবেন। আমাদের শাহিন আলম ভাইয়া বুঝতে পেরেছে, আমি আশা করব। যদি না বুঝতে পারেন আমি পরে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিন কী? তো প্লাজমা বলতে আমরা কি বুঝি? রক্ত রস বুঝি না? সো রক্তরসের মধ্যে যেই প্রোটিনগুলো থাকে সেগুলো এখানে বিপাক হবে কোথায়, যকৃতে। তো কি কি প্রোটিন আমি জাস্ট ততটুকুই লিখে রেখেছি। অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবিউলিন, রক্ততঞ্চন ফ্যাক্টর। তো এটা আমি একটু পরে বলছি, রক্ততঞ্চন ফ্যাক্টর। আগে আমি বলি যে এইখানে যে নামগুলো লেখা, এই যে অ্যালবুমিন, তারপর হচ্ছে লিপোপ্রোটিন, তারপর হচ্ছে ট্রান্সফেরিন আর সেরোপ্লাজমিন আর গ্লোবিউলিন, এই সবগুলো হচ্ছে কি প্লাজমা প্রোটিন। আর এগুলোকে সে কী করে যকৃতের মধ্যে যকৃৎ বিপাক ঘটায় এই প্রোটিনগুলোর। এগুলো হচ্ছে রক্তরসে থাকা যে প্রোটিন সেগুলো। আর রক্ততঞ্চন ফ্যাক্টরটা কি, এখানে ফ্যাক্টর থাকে হচ্ছে মূলত কয়টা, 13টা ফ্যাক্টর আছে। রক্ততঞ্চন ফ্যাক্টর বা রক্ততঞ্চন মানে কি, তঞ্চন মানে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে পারে। তো আমাদের যখন হাত যখন কেটে যায় তখন কি রক্ত গড়িয়ে কি কিছুক্ষণ পরে এটা জমাট বেঁধে যায় না, আস্তে আস্তে অনেকটা কেটে গেলে তখন হচ্ছে রক্ত পড়তেই থাকে। কিন্তু হালকা একটু যদি যখন কাটে তখন আমরা দেখি একটা রক্তের একটা শক্ত একটা আবরণ পড়ে যায় জায়গাটাতে, ওটা অ্যাকচুয়ালি কি হয়, রক্ততঞ্চন হয় বা জমাট বাঁধে। তো এই জমাট বাঁধার জন্য 13টা ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলোকে আমরা এভাবে প্রকাশ করি যে 1 2 3 4 5 এরকম করে আমরা 13 পর্যন্ত ফ্যাক্টর এভাবে হচ্ছে প্রকাশ করি, রোমান সংখ্যা দিয়ে। তো এখানে কি হয়, এখানে যেই ফ্যাক্টরগুলো থাকে যকৃতের মধ্যে, যে ফ্যাক্টরগুলো বিপাক হয় সেই ফ্যাক্টরগুলো হচ্ছে 1 2 5 7, তারপর হচ্ছে 8 9, তারপর হচ্ছে কি 10 8 9, তারপর হচ্ছে 11 আর 12। ঠিক আছে, 11 আর 12 কি বললাম, 1 2 5 7 9 10 11 আর 12। ঠিক আছে, এই কয়েকটা রক্ততঞ্চন ফ্যাক্টর যকৃতের মধ্যে বিপাক হয়। তাছাড়াও আরও কিছু প্লাজমা প্রোটিন বা রক্ত রসের যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলো কি অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন এবং গ্লোবিউলিন, এগুলো কি হয় এই যকৃতের মধ্যে বিপাক হয়। তারপর হচ্ছে ফ্যাট বিপাক। এটা কিভাবে হয়, ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট বিপাক হবে, বা আমরা কি বলি, ফ্যাট মানে কি চর্বি আমরা বুঝি না, তো চর্বি বিপাক হবে এখানে ফ্যাটি অ্যাসিড থেকে। বা আমরা আরেকটা পয়েন্ট জানি, সেটা হচ্ছে গ্লিসারল থেকে, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তো ফ্যাটি অ্যাসিডটাই হচ্ছে আমাদের বইয়ের মধ্যে লেখা থাকবে, গ্লিসারলটা নাও থাকতে পারে। সো আমরা কি এটা একটু যদি একটু বেশি জানি তাতে সমস্যা নেই। সো ফ্যাটি অ্যাসিডও হতে পারে, গ্লিসারল হতে পারে। সো ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল ফ্যাটে রূপান্তরিত হয়। আবার যখন চর্বি কি করতে পারে, চর্বি রূপান্তরিত হয়ে গ্লুকোজ হয়ে যেতে পারে না, তো এই জন্য ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে ফ্যাটটাও হচ্ছে বিপাক হয় এখানে যকৃতে, যেটা কিনা পরবর্তীতে সঞ্চয় করার জন্য, চর্বি সঞ্চয় করে গ্লুকোজ রূপান্তর করার জন্য কাজে দিবে। তারপর আসি আরবিসি উৎপাদন এবং ভাঙন। কি বললাম,
আরবিসি উৎপাদন এবং ভাঙন। আচ্ছা, তো আরবিসি উৎপাদন এবং ভাঙন, এখানে উৎপাদন হবে বাট ভাঙবে, এই ব্যাপারটা কেমন না একটু বলি। যে আরবিসি উৎপন্ন বা রেড ব্লাড সেল বা কর্পাসল বা লোহিত রক্তকণিকা কখন উৎপন্ন হবে সেটা একটু দেখি। শিশুদের যকৃতে কি হয়, ফার্স্ট স্টেপে যখন একটা মানুষ শিশু অবস্থা থাকে তখন আরবিসি উৎপন্ন হবে। আবার যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন অস্থিমজ্জার মধ্যে আরবিসি উৎপন্ন হবে বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে। তো প্রথমে কি হচ্ছে, যখন শিশু অবস্থা থাকছে তখন যকৃতের মধ্যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন যকৃৎ লোহিত রক্তকণিকা আর উৎপন্ন করে না, বিপরীত কাজটা করে। কি কাজ করে, এটাকে ধ্বংস করে ফেলে। কি করে, এই যে যকৃৎ আগে কি করতো, শিশুদের ক্ষেত্রে যকৃৎ লোহিত রক্তকণিকা উৎপাদন করছে, আর যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন যকৃৎ উৎপাদনের বদলে ধ্বংস করে ফেলে বা ভেঙে ফেলে। তো তাহলে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যকৃৎ ভেঙে ফেলে তাহলে তখন অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা কোথা থেকে আসে, তখন এই কাজটা করে হচ্ছে অস্থিমজ্জা। তখন অস্থিমজ্জা কি করে, লোহিত রক্তকণিকাকে উৎপন্ন করে। আর প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তখন যকৃৎ লোহিত রক্তকণিকা ভেঙে ফেলে বলে এই কাজটা কে করে বা এই দায়িত্বটা নেয় হচ্ছে অস্থিমজ্জা। তাহলে আমি আবার বলছি, আরবিসি উৎপাদন বলতে বোঝাচ্ছে শিশু যখন থাকবে শিশুদের দেহে যকৃতের মধ্যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যকৃতের মধ্যে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। আর যখন ভেঙে যাচ্ছে প্রাপ্তবয়স্ক অবস্থায় তখন লোহিত রক্তকণিকা উৎপন্ন করে হচ্ছে অস্থিমজ্জা। এবার এই যে আমি বললাম কি লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়া, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট বিপাকের। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, এই যে ম্যাক্রোফেজ কোষ দ্বারা ভেঙে যাবে। কি ভাঙবে, লোহিত রক্তকণিকা। এই যে আমি এখানে তীর চিহ্ন দিয়ে এটা বোঝার চেষ্টা করছি যে লোহিত রক্তকণিকা ভাঙবে, ঠিক আছে। এই যে তো লোহিত রক্তকণিকা ম্যাক্রোফেজ কোষ দ্বারা ভেঙে হিমোগ্লোবিন রক্ত রসে গিয়ে মুক্ত হবে। তো তাহলে যদি আমি কি বললাম, ম্যাক্রোফেজ কোষের মাধ্যমে লোহিত রক্তকণিকা ভেঙে যাবে। তো ম্যাক্রোফেজ কোষ কিংবা কাপ্ফার কোষ এগুলো অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা ভাঙার কাজে ব্যবহৃত হয়। তো তাহলে ম্যাক্রোফেজ কোষ যদি লোহিত রক্তকণিকাকে ভাঙে, আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনও ভাঙবে, সেটা কোথায় যাবে, রক্তরসে বা প্লাজমায় চলে যাবে, রক্তরসে মুক্ত হবে। তারপর যেটা কি না, শ্বেত রক্তকণিকা গ্রহণ করবে। হিমোগ্লোবিনটা যদি কি হয়ে যায়, রক্তরসে মুক্ত হয়, কিসের কখন মুক্ত হবে, যখন ম্যাক্রোফেজ লোহিত রক্তকণিকা ভেঙে ফেলার পর হিমোগ্লোবিনটা এখান থেকে রক্তরসে মুক্ত হবে। সেই রক্তরস থেকে হিমোগ্লোবিনটা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা কর্পাসল কি করবে, গ্রহণ করবে। কাকে, হিমোগ্লোবিনকে গ্রহণ করে সেখান থেকে হিম আর গ্লোবিন দুটো অংশ তৈরি করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। গ্লোবিন অংশটুকু হচ্ছে একটা প্রোটিন অংশ, এটা পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। আর হিম যে অংশটুকু, এটা হচ্ছে আয়রন একটা অংশ। এই আয়রনটা বিলিডারবিনে পরিণত হবে, যে বিলিডারবিনটা হচ্ছে একটা সবুজ রঞ্জক। এটা হচ্ছে একটা সবুজ রঞ্জক, এই বিলিডারবিন হচ্ছে একটা সবুজ রঞ্জক। তাহলে হিম অংশটুকু হচ্ছে আয়রন, এটা বিলিডারবিনে রূপান্তরিত হবে। বিলিডারবিন হচ্ছে একটা সবুজ রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, এটা রূপান্তরিত হবে অ্যামিনো অ্যাসিডে। তাহলে এখন আয়রন থেকে যে বিলিডারবিন বা একটা সবুজ রঞ্জক উৎপন্ন হলো, এইটা আবার হলদে একটা বিলিরুবিনে পরিণত হবে। এটাও একটা রঞ্জক, ঠিক আছে, এটাও একটা রঞ্জক যেটা হয় হলুদ রঙের। তাহলে বিলিডারবিন যেটা কিনা সবুজ রঞ্জক তৈরি হচ্ছে আয়রন থেকে, যেটা কিনা হচ্ছে হিমের একটা অংশ। আয়রন থেকে বিলিডারবিন নামক সবুজ রঞ্জক উৎপন্ন হলো, সেইটা আবার হলদে বিলিরুবিন উৎপন্ন হবে। এবারে হলদে বিলিরুবিনটা আবার কি করবে, এইটা আবার অস্থিমজ্জার মাধ্যমে বা অস্থিমজ্জার মধ্যে কি করবে, হিমোগ্লোবিন উৎপন্ন করবে। এবং প্রাপ্তবয়স্ক অবস্থাতেই কিন্তু হিমোগ্লোবিন থেকেই আবার লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হতে থাকবে। তাহলে এখানে কি বললাম, ম্যাক্রোফেজের মাধ্যমে লোহিত রক্তকণিকা ভাঙছে, আবার বিলিরুবিন থেকে অস্থিমজ্জার মাধ্যমে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা আবার উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি হয়, অ্যাকচুয়ালি এখানে আরবিসিটা ভাঙবে বা আরবিসিটা হচ্ছে ভেঙে যাওয়ার পর হিমোগ্লোবিনটা রক্তরসে যাবে, যেটা কিনা
শ্বেত রক্তকণিকা গ্রহণ করে সেখান থেকে হিম এবং গ্লোবিন তৈরি করবে। সেটা তৈরি করলে কি হবে, হিম থেকে আসা আয়রন যেটা কিনা একটা বিলিটারবিন বা সবুজ রঞ্জক উৎপন্ন করবে, যা পরবর্তীতে হলদে বিলিরুবিন উৎপন্ন হবে, যেটা অস্থিমজ্জার মাধ্যমে হিমোগ্লোবিনে রূপান্তরিত হবে, যেটা অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকারই একটি অংশ। এরপর হচ্ছে টক্সিন বিপাক। এটা বিপাক হয় কিভাবে, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়। টক্সিন কি, আমাদের দেহে কিছু কিছু বিষাক্ত উপাদান রয়েছে যেগুলো হচ্ছে বিষাক্ত উপাদানগুলোকে কি করে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যকৃতের মধ্যে প্রশমিত করে ফেলে বা বিপাক ঘটায়। টক্সিন যেগুলো আমাদের দেহের মধ্যে থাকলে আমাদের মৃত্যুও ঘটতে পারে। ওকে, এবার হচ্ছে ব্লাড ক্লিননেস। যখন যকৃতের হেপাটিক পোর্টাল শিরা বা হচ্ছে ব্লাড বা রক্ত যখন যকৃতের হেপাটিক পোর্টাল শিরা অতিক্রম করবে, তখন এই ব্লাডের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে জীবাণুমুক্ত হবে। এই পয়েন্টটার নাম হচ্ছে ব্লাড ক্লিননেস। ওকে, রক্ত জীবাণুমুক্ত রাখা, এটাও হয় যকৃতের বিপাকীয় অংশের মধ্যে। তাহলে আমরা কি বললাম, যকৃতের সঞ্চয়ী অংশটুকু পড়লাম, যকৃতের বিপাকীয় অংশটুকু পড়লাম। আমাকে একটু কমেন্টে জানান আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদেরকে হচ্ছে সুলতান আমি বলছে লেখা বুঝতে প্রবলেম। ওই যে আমি বললাম কি করব, আমরা শেষে কিন্তু মানে বোর্ডের মধ্যে যা লেখা আছে সেটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। আমি জানতাম যে লেখাগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বোঝা যাবে না, বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলোকে আগে থেকে লিখে রেখেছি। কারণ একটু চিন্তা করে দেখি, আমরা এগুলো বুঝতে এতটা সময় লেগেছে আমাদের, বা আমি যদি এভাবে না বুঝাতাম আপনারা কিন্তু কেউ ক্লিয়ারলি বুঝতে পারতেন না। আবার যদি এগুলো লিখে বোঝাতে যেতাম তাহলে মনে হয় আমরা সঞ্চয় অংশটুকুই অর্ধেকটা সময় নিয়ে নিত, যেটা আমি আগে থেকে লিখে রেখেছি যাতে আপনাদের বুঝাতে টাইমটা কম লাগে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্দিরা ব্যানার্জি বলছে 110% ক্লিয়ার, ধন্যবাদ। তারপর নাফিসা মালিয়াত বলছে বুঝতে পেরেছে। তারপর হচ্ছে শিরন মহিন হচ্ছে ভাত খায় নাই, আহারে। আচ্ছা, আপনি হচ্ছে ক্লাস শেষে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আরিফুজ্জামান হচ্ছে বুঝতে পেরেছে। তারপর ফাহমিতা মুন্নি হচ্ছে বুঝতে পেরেছে। তারপর হচ্ছে মাহমুদুল হক খান জয় হচ্ছে বুঝতে পেরেছে। নাবিলানুর হচ্ছে হ্যাঁ পিক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যদি একটু তাড়াতাড়ি আমাকে জানান যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, তাহলে আমি পরবর্তী আলোচনার মধ্যে চলে যাই। অলরেডি আচ্ছা, আর অল্প একটু আমরা আলোচনা করব, জাস্ট আমরা ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে পরিপাক হয় এটা আলোচনা করব। আচ্ছা, মাহমুদুল হক খান জয় ভাইয়া, নামাজের সময় আমি একটু শেষ করে মানে ক্ষুদ্রান্ত কীভাবে বিপাক হয় এটা শেষ করে দিলেই হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিব, চিন্তা নেই। ওকে, দীপঙ্কর খান হ্যাঁ বুঝতে পেরেছে। ওকে ওকে, আচ্ছা সমস্ত বুঝতে পেরেছে। এখন আমরা এই বোর্ডের টপিকগুলোকে একটু মুছে ফেলি, এগুলো একটু মুছে ফেলি আমরা। আচ্ছা সরি, এগুলো একটু মুছি। এখন আমরা আলোচনা করব কি, আমরা আলোচনা করব পরিপাক গ্রন্থি সমূহের মধ্যে আরেকটা গ্রন্থি নিয়ে হচ্ছে, আর দুটো গ্রন্থি আছে, লালা গ্রন্থি আর হচ্ছে কি, আর হচ্ছে অগ্নাশয়। এই দুইটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরিপাক গ্রন্থির একটা অংশ আমরা আলোচনা করেছি, তো এটা হচ্ছে কি আমি ক্লাস শেষে এটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, সবাই স্ক্রিনশট তুলে নিন, আমি এক্ষুনি মুছে ফেলবো এটাকে। আমি হচ্ছে আর হচ্ছে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড ওয়েট করব। আচ্ছা, মুছে ফেলছি আমি। 1 2 3 4 and 5। ওকে, মুছে ফেলছি। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে। আমরা এখন কি আলোচনা করলাম, আমরা বোঝানোর সুবিধার্থে বা এই চ্যাপ্টারের আলোচনাটার সুবিধার্থে কি করলাম, আমরা হচ্ছে পরিপাক গ্রন্থির মধ্যে যকৃতটাকে আগে আলোচনা করে ফেললাম, কিন্তু আমাদের আগে আলোচনা করার কথা ছিল কি ক্ষুদ্রান্ত নিয়ে আলোচনা করার কথা ছিল। তা আমরা কি করব, পরবর্তী ক্লাসে বাকি যে পরিপাক গ্রন্থিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আজকে আমরা একটু ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে মানে খাদ্য হচ্ছে পরিপাক হয়, ঠিক আছে, খাদ্য পরিপাক হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ক্ষুদ্রান্তের ব্যাপারটা কোথায় আছে। ক্ষুদ্রান্ত সম্পর্কে আগে আমাদের একটু জানা দরকার। এই যে সরি ক্ষুদ্রান্ত নিয়ে আমরা এখন আলোচনা করব। ক্ষুদ্রান্ত, ওকে, সো ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাকটা নিয়ে আমরা আলোচনা করব, জাস্ট আর কিছুই না, ক্ষুদ্রান্তের পরিপাক। ওকে, তো এই ক্ষুদ্রান্তের পরিপাকের আগে আমাদের একটু জানতে হবে ক্ষুদ্রান্তের পরিপাকের ক্ষেত্রে ঠিক কি কি এনজাইম কাজে দিবে, ঠিক কি কি এনজাইম কাজে আসবে সেগুলো আগে আমরা একটু এখানে লিখে রাখবো।
আচ্ছা, তো আমি কি করব এখন একটু পাশে দিয়ে যে এনজাইমগুলো দরকার, ফার্স্টে আমরা শর্করার ক্ষেত্রে যে এনজাইমগুলো দরকার সেগুলো একটু দেখি। যে এটা হচ্ছে কি ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তের মধ্যে কি পরিপাক, খাদ্যের পরিপাক। হেডলাইন দেই ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। তো ক্ষুদ্রান্তের মধ্যে যে গঠন এবং অবস্থান এটা আশা করি আপনারা বইয়ের মধ্যে পড়লে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে এখানে যে বিক্রিয়াগুলো আছে এগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়, তাই এগুলো আমি আলোচনা করছি। তো ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা পরিপাক হবে, ক্ষুদ্রান্তের মধ্যে আমিষ পরিপাক হবে, ক্ষুদ্রান্তের মধ্যে স্নেহ পরিপাক হবে। কিন্তু আমরা যখন পাকস্থলে দেখেছিলাম সেখানে কিন্তু শর্করা পরিপাক হয়নি, হয়েছিল শুধু আমিষ আর স্নেহ। আমিষটা আংশিক পরিপাক হলেও সেটা কিন্তু স্নেহটা কিন্তু অপরিপাকৃত হলে বললেই কিন্তু চলে, মানে কিছুটা পরিপাক হয়েছে এমনটা। আর আমরা যখন মুখ গহ্বরে পরিপাক দেখছিলাম সেখানে শুধুমাত্র শর্করা পরিপাক হয়েছিল, আর আমিষ কিংবা স্নেহ কোনোটাই কিন্তু পরিপাক হয়নি, একদম অপরিপাকৃত অবস্থায় পাকস্থলিতে সেগুলো প্রবেশ করে। আচ্ছা, শর্করার মধ্যে মানে শর্করা কিভাবে ক্ষুদ্রান্তে পরিপাক হয়, সেক্ষেত্রে দুইটা এনজাইম এখানে কাজ করে, সেটা হচ্ছে কি অ্যামাইলেজ আর মল্টেজ। অ্যামাইলেজ আর মল্টেজ। তো অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ হচ্ছে স্টার্চ আর হচ্ছে গ্লাইকোজেন স্টার্চ আর গ্লাইকোজেন এই দুটাকে অ্যামাইলেজ কি করে? এই দুটাকে অ্যামাইলেজ মল্টোজে পরিণত করে। কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। তাহলে কি বললাম? শর্করা পরিপাকের ক্ষেত্রে ক্ষুদ্রান্তে কি হয়? স্টার্চ আর গ্লাইকোজেন এই দুটাকে ভাঙবে কে? অ্যামাইলেজ নামক এনজাইম ভেঙে মল্টোজে পরিণত করবে। আর তারপরে মল্টোজটা কি হবে? মল্টেজের মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হবে। 2 নম্বর এনজাইম হচ্ছে মল্টেজ। তাহলে প্রথম এনজাইম শর্করার ক্ষেত্রে অ্যামাইলেজ আর মল্টেজ। তাহলে এখানে আর একটা বিষয় বলে রাখি যে শর্করা যে এখানে প্রথমে হয়, এই অ্যামাইলেজটা হয় হচ্ছে কোথায়? এই অ্যামাইলেজটা হয় হচ্ছে অগ্নাশয় রসে। এই অ্যামাইলেজটা কি? অ্যামাইলেজ হচ্ছে অগ্নাশয় রসে থাকে। অগ্নাশয় রসের মধ্যে অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। অগ্নাশয় রসে থাকা অ্যামাইলেজ নামক এনজাইমের সহায়তায় স্টার্চ আর গ্লাইকোজেন ভেঙে মল্টোজ এ পরিণত হয়। আবার এই যে মল্টেজ, এই মল্টেজ হচ্ছে কোথায় থাকে? আন্ত্রিক রসে। এই মল্টেজ নামক এনজাইমটা কোথায় থাকে? আন্ত্রিক রসে। আন্ত্রিক রসে থাকা মল্টেজ নামক এনজাইম কি করবে? মল্টোজকে ভাঙবে। কাকে ভাঙবে? মল্টোজকে ভাঙবে। মল্টোজকে ভেঙে রূপান্তরিত করবে হচ্ছে গ্লুকোজে। গ্লুকোজে রূপান্তরিত করবে। হলো, একটা শর্করা উৎপন্ন হয়ে গেল। তাহলে শর্করা কিন্তু পরিপাক হয়ে গেল। ফার্স্টে ছিল স্টার্চ আর গ্লাইকোজেন, এটা ছিল জটিল একটা অবস্থা। সেই অবস্থান থেকে মল্টোজ একটু সরল করলো কিসের মাধ্যমে? অ্যামাইলেজ, যেটা কিনা আসে অগ্নাশয় রস থেকে। তো এই অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় স্টার্চ আর গ্লাইকোজেন এই দুটো ভেঙে মল্টোজে রূপান্তরিত হয়ে গেল। আবার এই মল্টোজকে ভাঙলো কে? মল্টোজকে ভাঙলো। মিল আছে কিন্তু, ঠিক আছে, সাবস্ট্রেটের সাথে বা মানে উৎপাদের সাথে এই যে এনজাইমের কিন্তু মিল আছে। তো তাহলে এখানে মল্টোজকে ভাঙছে, মল্টেজ ভেঙে উৎপন্ন করছে গ্লুকোজ। এবার আসি এখানে হচ্ছে আমিষের ক্ষেত্রে যে এনজাইমগুলো দরকার সেগুলো আমরা একটুখানি লিখে রাখি। এগুলো হচ্ছে অনেকগুলো আছে, এখানে 8টা এনজাইম রয়েছে। 8টা এনজাইম আমিষের ক্ষেত্রে এনজাইম, ঠিক আছে। আমিষ এনজাইমগুলো আমি এখানে লিখে দিচ্ছি কি কি। একটা হচ্ছে ট্রিপসিন, 1 নম্বরে হচ্ছে ট্রিপসিন, 2 নম্বরে হচ্ছে কাইমোট্রিপসিন। মানে এটা লেখার আগে আমরা সবগুলো হচ্ছে চার্ট আকারে কী করব, মানে ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক এটা লেখার পরে আমরা একটা বক্স লিখব। বক্সের মধ্যে লিখব কি? বক্সের মধ্যে একটা পাশে আমরা লিখবো হচ্ছে শর্করা, এ পাশে আমরা লিখবো হচ্ছে কি আমিষ, এ পাশে আমরা লিখবো হচ্ছে স্নেহ। এই 3টা লেখার পরে শর্করার জন্য অগ্নাশয় রসে কি কি এনজাইম লাগে, তারপরে এটা হচ্ছে কি, এটা আসে হচ্ছে আন্ত্রিক রস থেকে। আন্ত্রিক রস থেকে আসা যে এনজাইম সেটা কি কি বিক্রিয়া করে এখানে সেটা লিখব শর্করার মধ্যে। তারপর আমিষের যে অংশটুকু বক্সের মধ্যে, সে আমিষের অংশটুকুর মধ্যে লিখব আমিষ পরিপাক। ক্ষুদ্রান্তে আমিষ পরিপাকের ক্ষেত্রে কি
আমিষ পরিপাকের ক্ষেত্রে কী কী এনজাইম ব্যবহৃত হয় সেগুলো বক্সের 2 নাম্বারটাতে লিখব, আর স্নেহে পরিপাকের ক্ষেত্রে কী কী এনজাইম সেগুলো বক্স 3 নাম্বারটাতে লিখব। আমি আবার বলে দিব, আগে আমরা এগুলো একটু লিখি। কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন 3 নাম্বারটা হচ্ছে কি, কাইমোট্রিপসিনের পরে হচ্ছে কার্বক্সিপেপটাইজ, কার্বক্সিপেপটাইজ, পেপটাইডেস, পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস। তারপর হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। 5 নাম্বারটা হচ্ছে ট্রাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। আমি পেপটাইডেস আর লিখলাম না। তারপর হচ্ছে ডাইপেপটাইডেস, 6 নাম্বারটা হচ্ছে ডাইপেপটাইডেস। 7 নাম্বারটা হচ্ছে কোলাজিনেস, 7 নাম্বারটা হচ্ছে কোলাজিনেস। এখন আপনারা খাতায় লিখবেন কিন্তু, ওকে? বক্সটার জন্য, মানে যে বক্সের মধ্যে এনজাইমগুলো লিখবে সেটার জন্য জায়গা রেখে, তারপর হচ্ছে অবস্থান আর গঠনের জন্য জায়গা রেখে, তারপর হচ্ছে আপনার ক্ষুদ্রান্তের মধ্যে আমি যেগুলো এখন পড়াবো এগুলো লিখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বক্সের মধ্যে লিখবেন 2 নাম্বার বক্সে, কোলাজিনেস। আর 8 নাম্বারটা হচ্ছে ইলাস্টেস, 8 নাম্বারটা হচ্ছে ইলাস্টেস, ওকে? তো এখন বক্সের মধ্যে এই 8টা এনজাইম লিখে নেবেন, কিসের ক্ষেত্রে? আমিষের ক্ষেত্রে। এখন এখানে ট্রিপসিন কি করে? ট্রিপসিন হচ্ছে প্রোটিওজ আর পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে, প্রোটিওজ আর পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। কাইমোট্রিপসিন এই একই কাজ করবে, কাইমোট্রিপসিন একই কাজ করবে। এখানে একই লিখে রাখছি, আপনারা কিন্তু আবার মানে মনে রাখার ক্ষেত্রে একই লিখছি, আপনারা কিন্তু আবার পরীক্ষা খাতে একই লিখবেন না, অবশ্যই বিক্রিয়াটা লিখবেন, ওকে? সো এখানে ট্রিপসিন কী করে? প্রোটিওজ আর পেপটোনকে ভেঙে পলিপেপটাইড তৈরি করে। আর কাইমোট্রিপসিন একই কাজ করবে, কি করবে? প্রোটিওজ আর পেপটোনকে ভেঙে পলিপেপটাইড পরিণত করবে। তারপর এখানে কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস কী করবে? সে কী করবে? পলিপেপটাইড, পলিপেপটাইড, এই পলিপেপটাইডকে ভাঙবে। কার্বক্সিপেপটাইড পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইডেস, কি লিখেছি এখানে আমি কি লিখেছি? ডাইপেপটাইডেস। ডিতে হচ্ছে ডাই আর পিতে হচ্ছে পেপটাইডেস, সংক্ষিপ্ত আকারে লিখেছি। আপনারা কিন্তু সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য লিখে রাখতে পারেন, ডাইপেপটাইডেস লেখার পরে নিচে ব্র্যাকেট দিয়ে ডিপি লিখে রাখতে পারেন। আর এরপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তাহলে কি হচ্ছে? পলিপেপটাইডকে ভাঙছে কার্বক্সিপেপটাইডেস, ভেঙে তৈরি করছে ডাইপেপটাইডেস আর অ্যামিনো অ্যাসিড। অ্যামিনোপেপটাইডেস কি করবে? এটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, ঠিক আছে? এই যে অ্যামিনোপেপটাইডেস, এই অ্যামিনোপেপটাইডেস কি করবে? একই কাজ করবে, পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করবে, পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে, ঠিক আছে? ট্রাইপেপটাইডেস কি করবে? ট্রাইপেপটাইডকে ভাঙবে। তাহলে একই কাজ কি কি করছে দেখো, প্রথমে এখানে কি উৎপন্ন হচ্ছে? পলিপেপটাইড উৎপন্ন হচ্ছে। সেই পলিপেপটাইডকে কিন্তু এই কার্বক্সিপেপটাইডেস আর অ্যামিনোপেপটাইডেস দুইটাই কি করছে? ভাঙছে, ভেঙে এই করছে কি? এই দুইটা জিনিস উৎপন্ন করছে, ডাইপেপটাইডেস উৎপন্ন করছে আর অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করছে। আর এই উৎপন্ন করছে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড। আর ট্রাইপেপটাইডেস কি করে? ট্রাইপেপটাইডকে ট্রাইপেপটাইডকে ভেঙে এ যেমন অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে, এও অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। ডাইপেপটাইডেস কি করে? ডাইপেপটাইডেস কি করে? ডাইপেপটাইডকে ভাঙে। এখানে আমরা লিখবো হচ্ছে 6 নাম্বার যেটা, এটা ডাইপেপটাইডেস কি করবে? ডাইপেপটাইডকে ভাঙবে, ডাইপেপটাইডকে ভাঙবে। এই যে ডাই লিখেছি এখানে, ডাইপেপটাইডকে ভাঙবে, ভেঙে কে ভাঙবে? ডাইপেপটাইডেস ভাঙবে। আমরা কি করব? বিক্রিয়ার এই যে চিহ্নটা, বিক্রিয়ার এই চিহ্নটা পরে বা টি চিহ্নের উপরে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে এনজাইমগুলোর নাম। এখানে লিখবো কার্বক্সিপেপটাইডেস, এখানে লিখবো হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, এখানে লিখবো হচ্ছে কি? ট্রাইপেপটাইডেস, এখানে লিখবো ডাইপেপটাইডেস। এ কি করবে? এই ডাইপেপটাইডেস উৎপন্ন করবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে এই 4টাই অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে, শুধু এইটা একটা বেশি উৎপন্ন করছে, ডাইপেপটাইডেস। এবার এই যে 7 নাম্বার যেটা কোলাজিনেস, এটা আমি নিচে লিখে দিচ্ছি। 7 নাম্বারটা কি করে? কোলাজিনকে ভাঙে, কোলাজিনকে ভাঙে কে? কোলাজিনেস। 7 নাম্বার বরাবর লিখলাম। ভেঙে কি করে? সরল পেপটাইড উৎপন্ন করে, সরল পেপটাইড,
সরল পেপটাইড উৎপন্ন করে। আর ইলাস্টেজ কি করে? ইলাস্টিনকে ভাঙে। ইলাস্টেজ কি করে? ইলাস্টিনকে ভাঙে। তা আপনারা এখনই এটা লিখে নেবেন বা এখন এটা স্ক্রিনশট তুলে নেবেন। তার কারণ হচ্ছে আমি একটু পরে স্নেহের মধ্যে আরও একটা অংশটা লিখব, কিন্তু তখন মুছে ফেললে কিন্তু আর লেখা সম্ভব না। সো ইলাস্টিনকে ভাঙলে হচ্ছে ইলাস্টেজ ভেঙে তৈরি করবে শুধু পেপটাইড। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি কি কোলাজিনকে ভাঙলে, কোলাজিনকে ভাঙলে সরল পেপটাইড, আর ইলাস্টিনকে যদি ইলাস্টেজ দিয়ে ভাঙি তাহলে পাবো পেপটাইড। তো এটা এখনই লিখে নিন বা এখনই হচ্ছে স্ক্রিনশট তুলে নিন। এবার হচ্ছে স্নেহ পরিপাক। স্নেহ পরিপাক ক্ষুদ্রান্তে কিভাবে হবে? তো ক্ষুদ্রান্তের মধ্যে একটা অংশ মানে স্নেহ পরিপাকের ক্ষেত্রে কিভাবে হয় স্নেহ পরিপাক? ইমালসিফিকেশন বা অবদ্রবণ মাধ্যমে। তো ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন মানে হচ্ছে সোডিয়াম, এখানে কি লিখে নিব? বাংলাতে লিখব সোডিয়াম গ্লাইকোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট এবং সোডিয়াম টরোকোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট আর সোডিয়াম টরোকোকলেট নামক দুইটা পিত্ত লবণ কোথা থেকে আসে? পিত্তথলি থেকে আসে। এই দুইটা লবণ ক্ষুদ্রান্তে কি করবে? ক্ষুদ্রান্তে এসে স্নেহকে ভাঙবে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। তাহলে এই যে সোডিয়াম গ্লাইকোকলেট আর সোডিয়াম টরোকোকলেট, এই দুটা লবণ স্নেহকে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ইমালসিফিকেশন। কি বলি? ইমালসিফিকেশন। ওকে ওকে, কি বলি? ইমালসিফিকেশন। তাহলে আবার বলছি, সোডিয়াম গ্লাইকোকলেট আর সোডিয়াম টরোকোকলেট নামক লবণকে ভেঙে মানে লবণ দ্বারা স্নেহকে ভেঙে, এই দুটা লবণ দ্বারা স্নেহকে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করার প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে, বা বাংলা এটাকে বলে হচ্ছে অবদ্রব। এটা হচ্ছে ইংলিশে ইমালসিফিকেশন আর বাংলায় হচ্ছে অবদ্রব। এরপরে হচ্ছে স্নেহ কিভাবে পরিপাক হবে ক্ষুদ্রান্তে। এক্ষেত্রে এটা আমি আশা করছি আপনাদের লেখা শেষ। এটা হচ্ছে আপনাদের লেখা শেষ। আমি এটা মুছে ফেলছি আমি। আর যদি না লেখা হয় আপনি একটু টেনে এটা স্ক্রিনশট তুলে নেবেন, বা এটারও আমি ছবি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পারলে এটারও ছবি দিয়ে দিব কমেন্ট সেকশানে, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে ফেলছি। আচ্ছা, তো এখানে স্নেহের ক্ষেত্রে যে এনজাইমগুলো দরকার হয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লাইপেজ, স্নেহ, আমি এখানে স্নেহ লিখি, স্নেহর ক্ষেত্রে হচ্ছে লাইপেজ, তারপর হচ্ছে লাইপেজের পরে লাগে হচ্ছে ফসফোলাইপেজ, সর্বশেষ হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেজ। এই সবগুলো হচ্ছে কিসের জন্য? এই সবগুলো হচ্ছে মূলত, এগুলো আসে কোথা থেকে? এই এনজাইমগুলো আসে অগ্ন্যাশয় রস থেকে। আর হচ্ছে কি, আর যেগুলো আসে হচ্ছে আন্ত্রিক রস থেকে আসে হচ্ছে কি লাইপেজ আসে। আর কি আসে? আর হচ্ছে মনোগ্লিসারাইডেজ, ওকে। আচ্ছা, তো এখন তাহলে অগ্ন্যাশয় রস থেকে আসা লাইপেজ, এই লাইপেজ স্নেহকণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরিণত করবে। ফসফোলাইপেজ কি করে? আমি লিখে দিচ্ছি নিচে। 2 নাম্বার, যেটা স্নেহের ক্ষেত্রে 2 নাম্বার ফসফোলাইপেজ কি করে? এই ফসফোলাইপেজ কি করে? এটা হচ্ছে ফসফোলিপিডকে ভাঙে। ফসফোলিপিডকে ভেঙে কি তৈরি করবে? ফসফোলাইপেজ ভাঙবে, ভেঙে তৈরি করবে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ভেঙে তৈরি করবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস কি উৎপন্ন করবে? ফসফরিক অ্যাসিড।
আচ্ছা, তাহলে কি বললাম যে ফসফোলিপিড হচ্ছে, ফসফোলিপিডকে হচ্ছে ভাঙবে ফসফোলাইপেজ, ভেঙে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, আর কি উৎপন্ন করবে ফসফরিক অ্যাসিড। আর কোলেস্টেরল অ্যাস্টারেজ এটা কি হয়, 3 নাম্বার যেটা আমি নামটা না লিখলাম, কোলেস্টেরল অ্যাস্টারেজ স্নেহের ক্ষেত্রে এটা কি করে, এই কোলেস্টেরল অ্যাস্টারেজ কোলেস্টেরল অ্যাস্টারকে ভাঙে, কোলেস্টেরল অ্যাস্টারকে ভাঙে, কে ভাঙে, কোলেস্টেরল অ্যাস্টারেজ ভেঙে কি তৈরি করবে, ভেঙে তৈরি করবে হচ্ছে গ্লিসারল প্লাস কোলেস্টেরল উৎপন্ন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অগ্ন্যাশয় রস থেকে আসা লাইপেজ কি করবে, স্নেহকণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল উৎপন্ন করবে, ফসফোলাইপেজ কি করবে, ফসফোলিপিডকে ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে, কোলেস্টেরল অ্যাস্টারকে ভাঙবে, ভেঙে গ্লিসারল আর কোলেস্টেরল উৎপন্ন করবে। স্ক্রিনশট তুলে নিন, এটা স্ক্রিনশট তুলে নিন। হ্যাঁ, প্রায় সেম। আচ্ছা, এটা স্ক্রিনশট তুলে নিন, আমি এখনই শেষ করে দিব। আর হচ্ছে 2টা আছে বিক্রিয়া, আর 2টা দেখানোর পরে শেষ করব, তাড়াতাড়ি। আচ্ছা, আমি আশা করছি এতটুকু স্ক্রিনশট তোলা শেষ। আমি এটা মুছে ফেলছি, 1 2 and 3। ওকে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে স্নেহ পরিপাকের ক্ষেত্রে যখন অগ্ন্যাশয় রস থেকে এনজাইম আসবে, সেই এনজাইমগুলো কি করবে, লাইপেজ হচ্ছে স্নেহকণাকে ভাঙবে। এই লাইপেজ কি করবে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, অগ্ন্যাশয় রসের ক্ষেত্রে। আমি এখন লিখছি 1 নম্বরে লাইপেজ কি করবে, লাইপেজ হচ্ছে স্নেহকণাকে ভাঙবে, স্নেহকণাকে ভাঙবে, ভেঙে কি করবে, ভেঙে উৎপন্ন করবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস মনোগ্লিসারাইড। আর মনোগ্লিসারাইডেস কি করবে, মনোগ্লিসারাইডকে ভাঙবে। এখানে কিন্তু আপনারা কি লিখবেন, লাইপেজ লিখবেন, এখানে লাইপেজ লিখবেন, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে উপরে লিখবেন হচ্ছে কি মনোগ্লিসারাইডেস। ওকে, আন্তরিক রসের ক্ষেত্রে লাইপেজ আর মনোগ্লিসারাইডেস উৎপন্ন হবে। এই 2টা এনজাইম কি করবে, এখানে কাজ করবে। তাহলে মনোগ্লিসারাইডেস কি করবে, মনোগ্লিসারাইডকে ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস ফসফরিক অ্যাসিড এদিকে লিখলাম ফসফরিক অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস কোলিন উৎপন্ন করবে। ওকে, তাহলে এই হচ্ছে আন্তরিক রস থেকে আসা এনজাইমের মাধ্যমে পরিপাক। তাহলে আপনারা কি করবেন, এই পুরোটা একটা স্ক্রিনশট তুলে নিন। আমি কি বললাম, এই ক্ষুদ্রান্তে পরিপাকের লেখার পরে ক্ষুদ্রান্তের গঠন লিখবেন, ক্ষুদ্রান্তের অবস্থান লিখবেন, একটা বক্স করবেন, বক্সের মধ্যে 3টা সারি আঁকবেন। এরকম 3টার মধ্যে কি লিখবেন, ফার্স্টেরটাতে লিখবেন শর্করায় কি এনজাইম ব্যবহৃত হয়, তারপর এই এনজাইমটা কোথা থেকে আসছে, অগ্ন্যাশয় রস থেকে, এটা আসছে আন্তরিক রস থেকে। ঠিক তেমন আমিষের ক্ষেত্রেও লিখবেন, আমিষে কী এনজাইম ব্যবহৃত হয় এবং ওগুলো কোথা থেকে আসতেছে ওটা লিখবেন। আর আমিষের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, আমিষের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে সবগুলো অগ্ন্যাশয় থেকে আসা মানে এনজাইম, এগুলো সব অগ্ন্যাশয় থেকে। এখানে যে লিখেছিলাম ওই পাশে সেগুলো ছিল অগ্ন্যাশয় থেকে আসা এনজাইম, অগ্ন্যাশয় রস থেকে আসা এনজাইম। আর আন্তরিক রস থেকে একটা এনজাইম আসে, সেটা হচ্ছে কি অ্যামিনোপেপটাইডেস, আমিষের ক্ষেত্রে অ্যামিনোপেপটাইডেস। ওকে, আচ্ছা, আন্তরিক রসের ক্ষেত্রে কোথায়, যে আমিষের ক্ষেত্রে আন্তরিক রস থেকে আসা অ্যামিনোপেপটাইডেস কি করবে, অ্যামিনোপেপটাইডেস পেপটাইডকে ভাঙবে, পলিপেপটাইডকে ভাঙবে, ভেঙে তৈরি করবে হচ্ছে কি অ্যামিনোপেপটাইডেস ভেঙে তৈরি করবে হচ্ছে আমাদের পলিপেপটাইড। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কি, এখানে আমরা আমিষেরটা লিখবো 2 নম্বর সারিতে, বক্সের কথা বলছিলাম। আর স্নেহর ক্ষেত্রে কি এনজাইম ব্যবহৃত সেগুলো হচ্ছে 3 নম্বর সারিতে লিখবো।
তো আজকে আমরা আলোচনা হচ্ছে এই পর্যন্তই রাখি। আজকে আমরা কি আলোচনা করলাম, ক্ষুদ্রান্ত্রের পরিপাক কিভাবে হয়, আর পরিপাক গ্রন্থি 5টা, তার মধ্যে একটা আলোচনা করেছি সেটা হচ্ছে যকৃৎ, এবং যকৃতের সঞ্চয় আর বিপাক নিয়ে আলোচনা করেছি, কি কি ভূমিকা পালন করে। আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব বাকি 4টা যে পরিপাক গ্রন্থি সেটা নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে শোষণ অংশটুকু নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা শুরু করব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।